ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমরা হচ্ছে ফ্যাগোসাইটোসিস পড়বো আজকে। প্রথমে কি পড়বো? ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস কোন প্রতিরক্ষা স্তরের অংশ? কেউ কি বলতে পারবা? ফ্যাগোসাইটোসিস কোন প্রতিরক্ষা স্তরের অংশ? দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অংশ। এখন ফ্যাগোসাইটোসিস করে কে কে? মনোসাইট করে, এর পরিবর্তিত রূপ কি? ম্যাক্রোফেজ। তাই তো? কে কে করে বলো তো? ম্যাক্রোফেজ করতেছে আর নিউট্রোফিল করে। বুঝা গেছে? ম্যাক্রোফেজ করে আর কে করে? নিউট্রোফিল করে। এখন এরা দেখো, আমাদের যে ভাইরাস বা ব্যাকটেরিয়া বা যে জীবাণুগুলো আছে এগুলো কিন্তু প্রথম প্রতিরক্ষা স্তর ভেদ করে রক্তের মধ্যে চলে গেছে। বুঝছো? এখন কি ঘটতেছে সেখানে দেখো, তোমার এই যে ব্যাকটেরিয়া, এটা কি একটা, এটা একটা ব্যাকটেরিয়া। বুঝা গেছে? এই ব্যাকটেরিয়ার সাথে কে যুক্ত হচ্ছে? ম্যাক্রোফেজ। ব্যাকটেরিয়ার সাথে প্রথমে কে যুক্ত হয়? ম্যাক্রোফেজ। যুক্ত হয়, দেখো তো তোমার এই যে ম্যাক্রোফেজ কি ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলতেছে না? খেয়ে ফেলতেছে না? বোঝা গেছে? তাহলে একটা থলি তৈরি করে আর কি। কি তৈরি করতেছে? থলি। থলিটাকে বলা হয় ফ্যাগোজোম। এই থলিটাকে আমরা কি বলবো? এই যে দেখো ব্যাকটেরিয়া কই গেল? এই যে ব্যাকটেরিয়া, এটা কি ব্যাকটেরিয়া। এবং এরকম কি একটা থলির মধ্যে তৈরি করছে না, ভিতরে ঢুকাই নিয়েছে না? এটাকে বলা হয় ফ্যাগোজোম। এটাকে আমরা কি বলবো? ফ্যাগোজোম। এখন তুমি দেখো এই যে আমাদের ম্যাক্রোফেজ, এর চারপাশে তোমার লাইসোজোম আছে। এগুলা কি তোমার বলো তো? লাইসোজোম। একটা সেলের মধ্যে লাইসোজোম থাকে না? একটা সেলের মধ্যে কি থাকে? তোমার লাইসোজোম থাকে। ঠিক আছে, দেখো এই যে লাইসোজোমগুলো দেখো, এই এখানে একত্রিত কি গঠন করতেছে? ফ্যাগো লাইসোজোম। এখন এই লাইসোজোমের মধ্যে কি থাকে বলো তো? লাইসোজোমের মধ্যে কি থাকে? হাইড্রোলাইটিক এনজাইম থাকে। লাইসোজোমের মধ্যে কি থাকে? হাইড্রোলাইটিক এনজাইম থাকে। লাইসোজোমের মধ্যে কি থাকে? হাইড্রোলাইটিক এনজাইম থাকে। তাহলে এরা কি করবে? হাইড্রোলাইসিস করবে, মানে পরিপাক করবে। তাহলে দেখো এই যে ব্যাকটেরিয়াকে পরিপাক করে ফেলতেছে। কি করে ফেলতেছে? পরিপাক করে ফেলতেছে। বুঝতে পারছো এতটুকু? তাহলে জিনিসটা আমরা একটু প্রসেসটা একটু দেখি এখানে। প্রসেসটা একটু দেখি এখানে। দেখো প্রসেসটা একটু দেখো। প্রথমে আমাদের দেহের ভিতরে কোনো যদি অণুজীব প্রবেশ করে, তখন ওই অণুজীব থেকে আমাদের রাসায়নিক পদার্থ খরিত হয়। মানে যে সংক্রমিত স্থান আছে, ব্যাকটেরিয়া ঢোকা মানে কি, কোনো জায়গায় কাটা বা ছিঁড়ে গেলে কি হয়? সেখান দিয়ে ব্যাকটেরিয়া প্রবেশ করে। তখন ওই কাটা ছিঁড়া স্থান থেকে কি হয় বলতো? হিস্টামিন আর কাইনিন খরিত হয়। কি খরিত হয়? হিস্টামিন, কাইনিন। এই হিস্টামিন কাইনিনগুলো কাকে আকর্ষণ করতেছে বলতো? ফ্যাগোসাইট কোষকে আকর্ষণ করতেছে। বুঝছো? দেখা গেলো তোমার এই যে আছে তোমার ব্যাকটেরিয়া, এটা কি একটা ফরেন বডি? এটা কি একটা ফরেন বডি? এখন এই ফরেন বডি থেকে আমাদের কি কি খরিত আসছে বলতো? হিস্টামিন, কাইনিন। এগুলা কাকে আকর্ষণ করতেছে? আমার ম্যাক্রোফেজকে আকর্ষণ করতেছে। এই যে এটা হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ। তাহলে ম্যাক্রোফেজকে যে আকর্ষণ করতেছে, কে আকর্ষণ করতেছে? আমাদের এই হিস্টামিন কাইনিনগুলো ম্যাক্রোফেজকে টানতেছে না নিজের দিকে? যে প্রসেসে টানতেছে এটাকে বলে কেমোট্যাক্সিস। এই প্রসেসটার নাম কি? কেমোট্যাক্সিস। কেমোট্যাক্সিস। কেমো মানে কি? রাসায়নিক পদার্থ। ট্যাক্সিস মানে কি? সারা দেয়। এই যে রাসায়নিক পদার্থের প্রতি সারা দিচ্ছে না? রাসায়নিক পদার্থের প্রতি সারা দিচ্ছে না? ক্লিয়ার হচ্ছে এতটুকু? আসছে গেল এটা। এরপরে দেখো ফ্যাগোসাইটিক কোষের কিছু সহজাত ক্ষমতা আছে যেগুলো কি করতে পারে? অণুজীব শনাক্ত করতে পারে। এবং কখনো কখনো অণুজীব শনাক্তকরণের জন্য কাজ সাহায্য নিতে হয়? অপসোনিনের সাহায্য নিতে হয়। অপসোনিন কি? দেখা গেল তোমার এই একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার চার সাইডে একটা আস্তরণ তৈরি করে। এরকম কিছু রাসায়নিক পদার্থ আছে যেগুলো কি তৈরি করে? আস্তরণ তৈরি করে। এই আস্তরণকে বলা হয় অপসোনিন। এই অপসোনিন যেখানে থাকবে তার মানে ম্যাক্রোফেজ বুঝে যাবে ওখানে কি আছে বলতো? জীবাণু আছে। বুঝছো? মানে ম্যাক্রোফেজ তখন বেশি অ্যাক্টিভ হয়ে যাবে। এই অপসোনিনকে দেখলে ম্যাক্রোফেজ কি হয়ে যাবে? বেশি অ্যাক্টিভ হয়ে যাবে। বেশি অ্যাক্টিভ হলেও বেশি পরিমাণ ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলবে। বুঝছো? তাহলে ম্যাক্রোফেজ কখন কখন অ্যাক্টিভ হয়? দুইটার সময়। একটা আছে যদি আক্রান্ত স্থান থেকে হিস্টামিন, কাইনিন খরিত হয়। আর হচ্ছে তোমার যদি অপসোনিন থাকে। কি থাকে? অপসোনিন। যদি অণুজীবের চারপাশে যদি অপসোনিন থাকে, বোঝা গেছে? তখন সে কি করবে বলতো? ম্যাক্রোফেজ অ্যাক্টিভ হয়ে যাবে। ম্যাক্রোফেজ কি হয়ে যাবে? অ্যাক্টিভ হয়ে যাবে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন
এই যে কে কে অপশনিন হিসেবে কাজ করে এটা একটু পড়বা, কিছু অ্যান্টিবডি আর কিছু কমপ্লিমেন্ট প্রোটিন। কমপ্লিমেন্ট প্রোটিন গত ক্লাসে পড়াইছিলাম, 20 ধরনের প্লাজমা প্রোটিন দিয়ে তৈরি হয়, 20 ধরনের প্লাজমা প্রোটিন দিয়ে তৈরি হয়। তারপরে আমরা এই যে ফ্যাগোলাইসোজোম অলরেডি পড়াইছি না? হ্যাঁ, এই যে ফ্যাগোজোম তৈরি করতেছে, প্রথমে কি তৈরি করতেছে? ফ্যাগোজোম তৈরি করতেছে, তারপরে তোমার কি তৈরি করবে বলো তো? ফ্যাগোলাইসোজোম তৈরি করবে। কি তৈরি করবে? ফ্যাগোলাইসোজোম তৈরি করবে, ফ্যাগোলাইসোজোম তৈরি করবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে বাদ বাকিগুলো তুমি রিডিং দিলেই পারবা, আর এখান থেকে তেমন কিছু নাই, এখান থেকে আর তেমন কিছু নাই। আচ্ছা, এবার আমরা তৃতীয় প্রতিরক্ষা স্তরটা পড়বো। আমাকে বলো, তৃতীয় প্রতিরক্ষা স্তর সহজাত নাকি অর্জিত? তৃতীয় প্রতিরক্ষা স্তর অর্জিত। আচ্ছা, তৃতীয় প্রতিরক্ষা স্তর স্পেসিফিক নাকি নন স্পেসিফিক? তৃতীয় প্রতিরক্ষা স্তর অবশ্যই স্পেসিফিক, গত ক্লাসে পড়ানো হয়েছিল, তুমি ছিলা না গত ক্লাসে? গত ক্লাসে ছিলাম। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে সহজাত প্রতিরক্ষা স্তরের মধ্যে কে কে থাকে বলো তো? প্রথম প্লাস দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, প্রথম প্লাস দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, এগুলা কি তোমার সহজাত প্রতিরক্ষা। তাহলে এই যে প্রতিবন্ধক, প্রদাহ, কমপ্লিমেন্ট সিস্টেম, ইন্টারফেরন, এগুলো সব পড়ানো হয়ে গেছে না তোমাকে? ইন্টারফেরন, সহজাত মারণ কোষ, সহজীবী ব্যাকটেরিয়া, এগুলো সব তুমি এখন পড়লেই পারবা, বেসিক জিনিসপত্র বুঝাই দিয়ে গেলে তুমি পড়লেই পারবা। এখন আমরা আসি অর্জিত প্রতিরক্ষা স্তর। দেখো, তাহলে অর্জিত প্রতিরক্ষা স্তর এটা হচ্ছে অ্যাকোয়ার্ড, এটা দেখো স্পেসিফিক, এটা কি ইমিউনিটি? স্পেসিফিক ইমিউনিটি। এখন আমরা অর্জিত প্রতিরক্ষা স্তর সম্পর্কে একটু ডিটেইল পড়বো, বুঝা গেছে? অর্জিত প্রতিরক্ষা স্তর সম্পর্কে একটু ডিটেইল আমাকে পড়তে হবে, বুঝছো? দাঁড়াও, আমার একটু পাশে একটা স্লাইড থাকার কথা, হ্যাঁ, এই স্লাইড থেকে আমরা একটু অর্জিত প্রতিরক্ষা স্তরটা একটু পড়ি, ডিটেইল পড়ি। ওরা দুইজন আসে নাই না এখনো? কে নক দিছে? আচ্ছা আচ্ছা, দেখো, অর্জিত প্রতিরক্ষা স্তরকে আমরা দুই ভাগে ভাগ করি। অর্জিত প্রতিরক্ষা স্তরকে আমরা অর্জিত প্রতিরক্ষা দুই ভাবে কাজ করে। কয়ভাবে কাজ করে? দুই ভাবে কাজ করে। অর্জিত প্রতিরক্ষা কয়ভাবে কাজ করে? দুই ভাবে কাজ করে, বুঝা গেছে? অর্জিত প্রতিরক্ষা কয়ভাবে কাজ করে? দুই ভাবে কাজ করে। হ্যাঁ, একটা হচ্ছে কোষ মাধ্যম বা সেলুলার ইমিউনিটি, একটাকে আমরা কি বলবো? কোষ মাধ্যম বা সেলুলার ইমিউনিটি, কোষ মাধ্যম বা সেলুলার ইমিউনিটি। একটা আছে কোষ মাধ্যম বা সেলুলার ইমিউনিটি, আর একটা আছে তোমার হিউমারাল ইমিউনিটি। আর একটাকে কি বলা হয়? হিউমারাল ইমিউনিটি, হিউমারাল ইমিউনিটি। আর একটাকে আমরা কি বলতেছি? হিউমারাল ইমিউনিটি বলতেছি, হিউমারাল ইমিউনিটি বা তোমার রক্ত মাধ্যম। একটা কোষ মাধ্যম, আর একটা কি বললাম বলো তো? রক্ত মাধ্যম, রক্ত মাধ্যম বা হিউমারাল ইমিউনিটি, বোঝা গেছে? একটা কোষ মাধ্যম বা সেলুলার ইমিউনিটি, আর একটা রক্ত মাধ্যম বা হিউমারাল ইমিউনিটি, বা এটাকে বলা হয় প্লাজমা সেল মিডিয়েটেড ইমিউনিটি, প্লাজমা সেল মিডিয়েটেড ইমিউনিটি, প্লাজমা সেল মিডিয়েটেড ইমিউনিটি, প্লাজমা সেল মিডিয়েটেড ইমিউনিটি। এই প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে এখন বুঝাবো, বুঝছো? প্রত্যেকটা জিনিস তোমাকে বুঝতে হবে, না বুঝলে কিন্তু এই জায়গায় পারবা না। তাহলে আমাদের ইমিউনিটি কয়ভাবে কাজ করে? একটা কোষ মাধ্যমে কাজ করে, বোঝা গেছে? আর একটা কি মাধ্যমে কাজ করে? রক্তের মাধ্যমে কাজ করে। আচ্ছা, ধরো কিসের শব্দ? ধরো এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা তোমার ব্যাকটেরিয়া, এটা কি একটা ব্যাকটেরিয়া, বোঝা গেছে? এখন এই ব্যাকটেরিয়া যখন আমাদের বডির ভিতরে ঢুকবে, এই ব্যাকটেরিয়াটা যখন আমাদের বডির ভিতরে ঢুকবে, তখন কে অ্যাক্টিভ হবে জানা?
এই ব্যাকটেরিয়া যখন বডির ভিতর ঢুকবে তখন কে আসবে, টি লিম্ফোসাইট আসবে। কে আসবে, টি লিম্ফোসাইট। কে আসবে বলো তো, টি লিম্ফোসাইট আসবে। টি লিম্ফোসাইট আসবে। কে আসবে এখানে, টি লিম্ফোসাইট আসবে। এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া। তাহলে এখানে কে আসবে, টি লিম্ফোসাইট আসবে। টি লিম্ফোসাইট আসবে। ক্লিয়ার সাথে? তাহলে প্রথমে যদি আমার বডির মধ্যে যখন রক্তের মধ্যে ব্যাকটেরিয়া ঢুকবে তখন ব্যাকটেরিয়ার কাছে কে আসবে বলো তো, টি লিম্ফোসাইট। এখন এই টি লিম্ফোসাইট থেকে কিছু জিনিস খরিত হয়। টি লিম্ফোসাইট থেকে কিছু জিনিস খরিত হয়। কিছু জিনিস খরিত হয়, এরকম কিছু জিনিস খরিত হয়। মানে টি লিম্ফোসাইট থেকে, টি লিম্ফোসাইট তোমার ব্যাপারটা কি? আচ্ছা ধরো কোনো বাসায়, ধরো তোমাদের কারো বাসায় চোর ঢুকছে, হ্যাঁ, চোর মানে চোরটাকে এখানে ব্যাকটেরিয়া ঢোকার পরে বাড়ির যে মুরব্বী সে কি করবে, তার ছেলেপেলেকে ডাকবে, বুঝছো? তাহলে টি লিম্ফোসাইট কিন্তু চোর ঢোকার পরে অ্যাক্টিভ হয়ে এই বাচ্চাদের কিন্তু ডাকছে, বোঝা গেছে? বাচ্চারা কি তোমার অ্যাক্টিভ হয়ে যাবে, কারণ চোরকে মারবে কারা, মুরব্বীরা কি বেশি পারে নাকি বাচ্চারা বেশি পারে? বাচ্চারা। এইগুলাকে বলা হয় সাইটোটক্সিক টি সেল। এগুলাকে কি বলা হয়, সাইটোটক্সিক টি সেল বলা হয়। এগুলাকে কি বলা হয়, সাইটোটক্সিক টি সেল বলা হয়। এখন বলো সাইটো মানে কি, কোষ, টক্সিক মানে কি, বিষ। তার মানে এখান থেকে কি নিঃসৃত হবে বলো তো, কিছু বিষ নিঃসৃত হবে। এই বিষগুলা কি করবে, ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে, বোঝা গেছে? ক্লিয়ার? এই বিষগুলা কি করবে, ব্যাকটেরিয়াগুলাকে কি করবে, মেরে ফেলবে, বোঝা গেছে? টক্সিক, সাইটো মানে কোষ, আর টক্সিক মানে কি, এটা কি বিষাক্ত না? টক্সিক মানে কি, বিষাক্ত। ক্লিয়ার আছে এতটুকু? কেউ কি আসছে? হ্যাঁ, এই আসছো, গেটটা লাগাই দাও, গেটটা লাগাই দাও, গেটটা লাগাই দাও। হ্যাঁ, বসো, এক সাইডে বসলেই হচ্ছে। এতটুকু ক্লিয়ার হচ্ছে, বুঝছো? তাইলে আমাকে বলো সেলুলার ইমিউনিটি দেয় কে, টি লিম্ফোসাইট। সেলুলার ইমিউনিটি কে দিবে, টি লিম্ফোসাইট। এতটুকু ক্লিয়ার হয়েছে? সেলুলার ইমিউনিটি দেবে কে, কে বলো তো, টি লিম্ফোসাইট। আচ্ছা, এবার এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার আসি আমরা, সেল মিডিয়েটেড ইমিউনিটি বা সেল মিডিয়েটেড ইমিউনিটি তো আমরা পড়লাম মনে হয় না? আচ্ছা, রক্ত মাধ্যম বা প্লাজমা সেল মিডিয়েটেড ইমিউনিটি বা হিউম্যালার ইমিউনিটি। এবার দেখো এটা কি আঁকাইছি বলো তো, ব্যাকটেরিয়া, তাই তো? ব্যাকটেরিয়া। এবার এই ব্যাকটেরিয়া রক্তের মধ্যে যখন যাবে এখানে আর একটা কাহিনী ঘটতে পারে। কি কাহিনী ঘটতে পারে? এবার সেম জিনিসটাই তোমার টি লিম্ফোসাইট আসবে। কে আসবে, টি লিম্ফোসাইট আসবে। এটা কি তোমার টি লিম্ফোসাইট, এটা টি লিম্ফোসাইট। এবার টি লিম্ফোসাইট এরকম তোমার বাচ্চা কাচ্চাদের খবর দিবে না, বুঝা গেছে? এবার ও খবর দিবে ওর ভাইকে। কাকে খবর দিবে, ওর ভাই। টি লিম্ফোসাইটের ভাইকে বলো তো, বি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইটের ভাইকে বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট। আমরা জানি না লিম্ফোসাইট তিন প্রকার, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। তাহলে দেখো এগুলো আছে তোমার সেই বি লিম্ফোসাইট। ধরো এটা বি লিম্ফোসাইট, এটা কি তোমার বি লিম্ফোসাইট। এই বি লিম্ফোসাইটের একটা কোষ আছে প্লাজমা কোষ। আচ্ছা, এই বি লিম্ফোসাইট থেকে আমাদের একটা কোষ আছে, কি কোষ, প্লাজমা কোষ। ধরো এই বি লিম্ফোসাইট থেকে একটা কোষ আছে, এই কোষটার নাম কি, প্লাজমা কোষ, প্লাজমা সেল। এই কোষটার নাম কি, প্লাজমা সেল। কেন প্লাজমা বলা হচ্ছে, এটা তোমার রক্ত রসের মধ্যে থাকে। এই প্লাজমা সেল থেকে আমাদের কিছু জিনিস খরিত হয়। প্লাজমা সেল থেকে আমাদের কিছু জিনিস খরিত হয়। কি খরিত হয় বলতো, এগুলা কি বলতো, এগুলো হচ্ছে অ্যান্টিবডি। এগুলো তোমার কি বলতো, এগুলা অ্যান্টিবডি। এরকম আইসে এই অ্যান্টিবডিগুলো কি করতেছে বলতো, এই অ্যান্টিবডিগুলো এই ব্যাকটেরিয়াকে মেরে ফেলতেছে। এই অ্যান্টিবডিগুলো কি করতেছে, ব্যাকটেরিয়াকে মেরে ফেলতেছে। তাহলে এটাকে আমরা বলতেছি হিউম্যারাল ইমিউনিটি বা প্লাজমা সেল মিডিয়েটেড ইমিউনিটি। তাহলে আমাকে বলো সেলুলার ইমিউনিটি দেয় কে,
সাইটোটক্সিক টি সেল, বোঝা গেছে। আর হিউমারাল ইমিউনিটি দেয় কে? বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইটের কে দিচ্ছে বলো তো? বি লিম্ফোসাইটের দেয় প্লাজমা সেল। বি লিম্ফোসাইটের কে দিবে? প্লাজমা সেল। ক্লিয়ার হচ্ছে এতটুকু? পারবা? আচ্ছা, এইখান থেকে আর তেমন কিছু লাগবে না। বি লিম্ফোসাইট থেকে প্লাজমা সেল তৈরি হবে না, বা এই বি লিম্ফোসাইটটাই তোমার কি দিচ্ছে বলো তো? এই হিউমারাল ইমিউনিটি দিচ্ছে বা প্লাজমা সেল মিডিয়েটেড ইমিউনিটি দিচ্ছে, রক্তের মাধ্যমে দিচ্ছে। কারণ এই যে প্লাজমা কোথায় থাকে? রক্তে থাকে না? এই প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয়, বুঝা গেছে? তাহলে অ্যান্টিবডি মাধ্যমে যে ইমিউনিটি হয় সেটাকে বলে হিউমারাল ইমিউনিটি বা প্লাজমা সেল মিডিয়েটেড ইমিউনিটি। বা ক্লিয়ার হচ্ছে এতটুকু? হ্যাঁ, আর অ্যান্টিবডির মাধ্যমে কিভাবে মারা যাচ্ছে এটা এখনো পড়াই নাই, পড়াবো, বুঝা গেছে? ওই পর্যন্ত এখনো যায় নাই। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা তাই বলো? এতটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এতটুকু ক্লিয়ার হইলেই হবে। ওকে, আচ্ছা এবার তাহলে আমরা আরেকটা টপিকসে যাবো, আরেকটা গুরুত্বপূর্ণ টপিকসে। এটা তোলা হয়ে গেছে, তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ টপিকসে যাই আমরা। আচ্ছা দেখো আমরা কি পড়লাম এখানে, দেখো একটা কোষ মাধ্যম প্রতিরক্ষা অলরেডি পড়াইছি না? কে দিচ্ছে? সেলুলার ইমিউনিটি কে দিচ্ছে? টি লিম্ফোসাইট। কে দিচ্ছে? টি লিম্ফোসাইট দিচ্ছে। আর রক্তের মাধ্যমে কে দিচ্ছে বা হিউমারাল ইমিউনিটি কে দিচ্ছে? বি লিম্ফোসাইট। অ্যান্টিবডি তৈরির মাধ্যমে, কি তৈরির মাধ্যমে? অ্যান্টিবডি তৈরির মাধ্যমে। ক্লিয়ার হচ্ছে এতটুকু? বুঝছো? আচ্ছা এবার আসি, আমরা অর্জিত প্রতিরক্ষাকে দুই ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি? দুই ভাগে, সক্রিয় আর আছে অক্রিয়। সক্রিয় আর একটা কি বললাম? অক্রিয়। তাহলে এই দুইটা জিনিস একটু পড়ে আসি। বুঝা গেছে? অর্জিত প্রতিরক্ষাকে আমরা কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে। একটা হচ্ছে সক্রিয় প্রতিরক্ষা, আচ্ছা আরেকটা উপরে তুলি। এই জিনিসটা খুব ভালো করে বোঝো, আমাদের খুব টপিকস বেশি বাকি নাই। একটা হচ্ছে সক্রিয় প্রতিরক্ষা, আর একটা হচ্ছে অক্রিয় প্রতিরক্ষা। আমরা বেসিকও বুঝবো, আবার তুমি যেভাবে মনে রাখতে পারো সেই মনে রাখার সিস্টেমটা তোমাকে শেখাই দিব। আচ্ছা সক্রিয় মানে কি আমাকে তাই বলো তো? ধরো তুমি একটা কাজ নিজে নিজে করতেছো, সেটা সক্রিয় নাকি অক্রিয়? মানে সেটা সক্রিয় অ্যাক্টিভ। ধরো তুমি কাজটা অন্য কাউকে দিয়ে করাচ্ছ, সেটা কি হবে? অক্রিয় বা প্যাসিভ, অন্য কাউকে দিয়ে করালে। বুঝা গেছে? আচ্ছা এতটুকু ক্লিয়ার হচ্ছে? এবার এই জিনিসটা বুঝতে গেলে আগে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, অ্যান্টিজেন বুঝতে হবে, অ্যান্টিজেন বুঝতে হবে, আর একটা বুঝতে হবে অ্যান্টিবডি। অ্যান্টিবডি অলরেডি তুমি অ্যান্টিবডি সম্পর্কে কিছুটা জানো, এই জীবাণু ধ্বংস করতেছে, বি লিম্ফোসাইটের প্লাজমা সেল থেকে খরিত হয়, ঠিক আছে? এখন আমাকে বলো অ্যান্টিজেন জিনিসটা কি? অ্যান্টিজেন জিনিসটা কি? অ্যান্টিজেন জিনিসটা হচ্ছে তোমার জীবাণু, সহজ ভাষায় কি? জীবাণু, যেটা আছে আমাদের ফরেন পার্টিকেল, যেটা আমাদের বাইরে থেকে যাচ্ছে, যেটা আমাদের বডির না। বুঝা গেছে? যেটা আমাদের বডির না, যেটা বাইরে থেকে ঢুকতেছে, সেটাকে আমরা বলতেছি অ্যান্টিজেন। এই অ্যান্টিজেন প্রোটিন জাতীয় হতে পারে, পলিস্যাকারাইড জাতীয় হতে পারে। বুঝা গেছে? ক্লিয়ার? তোমার বইয়ে দেখবে অ্যান্টিজেন আর অ্যান্টিবডির পার্থক্য আছে। এই অ্যান্টিজেন তোমার বডিতে গেলে এই অ্যান্টিজেনের বিপরীতে তোমার বডি কি তৈরি করবে? অ্যান্টিবডি তৈরি করবে। এই বেসিকটুকু তো জানো নাকি? তাহলে অ্যান্টিজেন জিনিসটা আছে জীবাণু বা ফরেন বডি, যার বিপরীতে যে তোমার বডি কি তৈরি করতেছে? অ্যান্টিবডি তৈরি করতেছে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা এখন সক্রিয়, তোমার বডি যদি নিজে নিজে অ্যান্টিবডি তৈরি করে, সেটা সক্রিয় নাকি অক্রিয়? সক্রিয়। আর যদি তুমি বাইরে থেকে অ্যান্টিবডি দাও তাহলে সেটা কি হবে? অক্রিয়। এতটুকু বুঝছো? তাহলে সক্রিয় মানে বডি অ্যান্টিবডি তৈরি করে, বডি কি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে। আর অক্রিয় মানে কি বলতো? বাইরে থেকে অ্যান্টিবডি প্রবেশ করানো হচ্ছে, বাইরে থেকে অ্যান্টিবডি প্রবেশ করানো। এতটুকু ক্লিয়ার? বাইরে থেকে অ্যান্টিবডি প্রবেশ করানো। আচ্ছা
এখন আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে, এই জায়গাটা বুঝতে হবে কিন্তু, এই জায়গা থেকে প্রশ্ন আসে কিন্তু, বুঝছো? এই অ্যান্টিবডির প্রকারভেদ আর আছে এই যে সক্রিয় অক্রিয় প্রতিরক্ষা আর ভ্যাকসিন, এই তিনটা টপিক্সই বাকি তোমাদের পড়ানো, এবং এই তিনটা টপিক্স তোমাকে পারতে হবে ভালো করে। এই তিনটা টপিক্স না পারে পরীক্ষার হলে যাওয়া যাবে না। তাইলে ধরো তুমি রাস্তায় ঘোরাফেরা করতেছো, হাসপাতালে যাচ্ছ, ক্লিনিকে যাচ্ছ, রাস্তায় ঘোরাফেরা করতেছো, তোমার বডিতে জীবাণু ঢুকতেছে নাকি ঢুকতেছে না? ঢুকতেছে। ওই জীবাণুর বিরুদ্ধে তোমার বডি অ্যান্টিবডি তৈরি করে নাকি করে না? করে। তাইলে এটা প্রাকৃতিক সক্রিয় নাকি কৃত্রিম সক্রিয়? প্রাকৃতিক সক্রিয়। তাহলে সক্রিয় প্রতিরক্ষাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাকৃতিক সক্রিয়, একটা কি সক্রিয়? প্রাকৃতিক সক্রিয়, মানে বুঝতে পারছো? আর একটা হচ্ছে তোমার কৃত্রিম সক্রিয় বা আর্টিফিশিয়াল। আচ্ছা, এতটুকু তো বুঝছো যে প্রাকৃতিক সক্রিয় কিভাবে কাজ করতেছে। তোমার বডিতে অ্যান্টিজেন ঢুকছে, জীবাণু ঢুকছে, তোমার বডি অটোমেটিক্যালি, এই যে যেমন করোনা সময় আমাদের বডি করোনা ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করছিল না? করছিল কিনা বলো? অটোমেটিক্যালি করছিল। বুঝা গেছে? তাইলে এইটা কি প্রাকৃতিকভাবেই তো হয়েছে, ন্যাচারালি হয়েছে না? এখন আর একভাবে আমার বডি অ্যান্টিবডি তৈরি করতে পারে। তুমি যদি বাইরে থেকে অ্যান্টিজেন ঢুকাও, তুমি যদি বাইরে থেকে অ্যান্টিজেন ঢুকাও, ইচ্ছাকৃতভাবে তুমি অ্যান্টিজেন ঢুকাচ্ছ, তাহলে তখনও তোমার বডি অ্যান্টিবডি তৈরি করবে না। বোঝা গেছে? ছোটবেলায় তোমাদের বিভিন্ন টিকা খাওয়ানো হয়েছিল না? বিভিন্ন টিকা, পোলিও টিকা, আরো অনেক টিকা, বোঝা গেছে? বিসিজি টিকা, বোঝা গেছে? দেওয়া হয়েছিল কিনা? এই টিকাগুলা কি তুমি জানো? এই টিকাগুলা অ্যান্টিবডি না, এই টিকাগুলো হচ্ছে অ্যান্টিজেন, জীবাণু। এই টিকাগুলা কি? জীবাণু। কিন্তু এই জীবাণুটা কি সক্রিয় জীবাণু? এই জীবাণু সক্রিয় জীবাণু না, এই জীবাণুটাকে মেরে ফেলা হয়েছে, মেরে ফেলা হয়ে তারপরে তোমার বডিতে দেওয়া হয়েছে, বা জীবাণুর কিছু অংশ দেওয়া হয়েছে তোমার বডিতে। কিছু অংশ দিলে কি হবে? ওই কিছু অংশের বিপরীতে যে তোমার বডি অ্যান্টিবডি তৈরি করছে, পরবর্তীতে যদি ওই আসল জীবাণু আসে, বোঝা গেছে, তখন কি অ্যান্টিবডিটা কি কাজ করবে না? আগে ভাগে রেডি হয়ে আছে, আগে ভাগে কি রেডি হয়ে আছে। জিনিসটা বুঝতে পারছো? ক্লিয়ার? তাইলে ভ্যাকসিন, ভ্যাকসিন এটা কি ধরনের প্রতিরক্ষা বলো তো? ভ্যাকসিন কি ধরনের প্রতিরক্ষা? কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা। বুঝা গেছে? ভ্যাকসিন বা টিকা, ভ্যাকসিন বা টিকা এটা কি ধরনের প্রতিরক্ষা? কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা। বুঝতে পারছো এতটুকু? আর প্রাকৃতিক কোনটা? আচ্ছা, আর এক প্রাকৃতিক কোনটা? যেটা হচ্ছে তোমার আমাদের বডি অটোমেটিক্যালি অ্যান্টিবডি তৈরি করতেছে, হাসপাতালে যাচ্ছে, ক্লিনিকে যাচ্ছে, জীবাণু ঢুকতেছে, তৈরি করতেছে। আর কৃত্রিম কোনটা? আমরা নিচ থেকে জীবাণুটাকে দিচ্ছি, জীবাণুর কিছু অংশ দিচ্ছি, জীবাণুর দেখা গেলো বিষ, অল্প একটু বিষ দিচ্ছি, বোঝা গেছে, যেটা আমার বডির জন্য ক্ষতিকর না, বা জীবাণুর মানে অনেক প্রসেস আছে, ওইটা আমরা একটু পরে পড়বো। ক্লিয়ার? আচ্ছা, আর অক্রিয় প্রতিরক্ষা মানে কি? আমরা বাইরে থেকে কি দিচ্ছি? অ্যান্টিবডি দিচ্ছি। এটাও দুই প্রকার, একটা প্রাকৃতিক, একটা প্রাকৃতিক আর একটা কি বলতো? কৃত্রিম। একটা প্রাকৃতিক আর একটা কৃত্রিম। আমরা যখন ভ্রূণ অবস্থায় ছিলাম, তখন আমাদের প্রতিরক্ষার জন্য মার শরীর থেকে অ্যান্টিবডি বাচ্চার শরীরে আসে না ভ্রূণ অবস্থায়? বোঝা গেছে? ক্লিয়ার? আবার বাচ্চা যখন পৃথিবীতে আসে, শাল দুধের মাধ্যমে একটা অ্যান্টিবডি দেয়, কলোস্ট্রাম বা শাল দুধের মাধ্যমে একটা অ্যান্টিবডি দেয়। বুঝছো? তাহলে এই অ্যান্টিবডিগুলা প্রাকৃতিকভাবেই বাচ্চা পাচ্ছে না, প্রাকৃতিকভাবেই পাচ্ছে না। তাহলে এটা সক্রিয় হবে নাকি অক্রিয় প্রতিরক্ষা হবে? অক্রিয়, কারণ বাইরে থেকে অ্যান্টিবডি যাচ্ছে এবং সে প্রাকৃতিকভাবেই পাচ্ছে। বোঝা গেছে? তাহলে প্রাকৃতিকভাবে কিভাবে পাচ্ছে? মা থেকে কে পাচ্ছে বলো তো? বাচ্চা পাচ্ছে। মা থেকে কে পাচ্ছে? বাচ্চা পাচ্ছে। কি কি অ্যান্টিবডি পায়? একটা পায় আছে গর্ভাবস্থায় পায়, একটা পায় গর্ভাবস্থায় অমরার মাধ্যমে। গর্ভাবস্থায় অমরার মাধ্যমে কোন অ্যান্টিবডি যায়? আইজিজি যায়। খুব গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় অমরার মাধ্যমে কোন অ্যান্টিবডি যায়? আইজিজি। বুঝা গেছে? এই যে জি ফর গর্ভাবস্থা, এইভাবে মনে রাখবো, জি ফর গর্ভাবস্থা। এই আইজিজি কে ম্যাটারনাল অ্যান্টিবডি বলা হয়। কি অ্যান্টিবডি বলা হয়? ম্যাটারনাল, কারণ মায়ের ভিতর থেকে গর্ভাবস্থায় বাচ্চা শরীরে যায় অমরা বা প্লাসেন্টার মাধ্যমে।
ইমিউনোগ্লোবিউলিন জি পড়াবো, এগুলো অ্যান্টিবডি, বোঝা গেছে? ইমিউনোগ্লোবিউলিন জি, ক্লিয়ার? আচ্ছা, আর একটা যায় আছে তোমার কলোস্ট্রাম বা শালদুধের মাধ্যমে, কলোস্ট্রাম বা শালদুধের মাধ্যমে যাচ্ছে। কলোস্ট্রাম বা শালদুধ, কোন অ্যান্টিবডি যায় কলোস্ট্রাম বা শালদুধের মাধ্যমে? ইমিউনোগ্লোবিউলিন এ। কলোস্ট্রাম বা শালদুধের মাধ্যমে কোন অ্যান্টিবডি যাচ্ছে? ইমিউনোগ্লোবিউলিন এ যাচ্ছে। ক্লিয়ার হয়েছে এতটুকু? কলোস্ট্রাম বা শালদুধের মাধ্যমে কোন অ্যান্টিবডি যাচ্ছে? ইমিউনোগ্লোবিউলিন এ যাচ্ছে। ক্লিয়ার? প্রাকৃতিকভাবেই তো যাচ্ছে, প্রাকৃতিকভাবে যাচ্ছে না, বাচ্চা অটোমেটিক্যালি তো পাচ্ছে, ন্যাচারালি পাচ্ছে না। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো কৃত্রিম কোনটা। ধরো তোমার বইয়ে যে বেসিকটা আছে আমি ওটা বলি। কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল, হওয়ার পরে সে সুস্থ হয়ে গেছে, তার শরীরে ওই ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে আছে না? এখন কেউ নতুন করে আবার আক্রান্ত হয়েছে এবং সে মেলা অসুস্থ, তাকে আইসিইউতে নেওয়া হয়েছে, তার শরীরে কি পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হয়েছে? এখন যে সুস্থ হয়েছে তার শরীর থেকে আমরা যদি প্লাজমাটা কালেক্ট করে যে আক্রান্ত তার শরীরে দিতে পারি, তাহলে তার শরীর কি তোমার অ্যান্টিবডি যাচ্ছে না? বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এটাকে বলা হয় কৃত্রিম অক্রিয়। এটাকে কি বলা হয়? কৃত্রিম অক্রিয়। বুঝতে পারছো ব্যাপারটা? ক্লিয়ার? তাইলে এটাকে বলা হচ্ছে প্লাজমা থেরাপি বলা হয়। এটাকে কি বলা হয়? প্লাজমা থেরাপি। প্লাজমা থেরাপি বা যে সেরে গেছে তার সিরাম আমরা আক্রান্ত ব্যক্তির দেহে দিচ্ছি। ওকে? তাহলে এটা তোমার খুব পেইন দিবে, তোমার মনে হবে সক্রিয় কোনটা অক্রিয় কোনটা। তুমি বেসিক দিয়েও মনে রাখতে পারো, সক্রিয় মানে তোমার বডি যদি নিজে নিজে অ্যান্টিজেন তৈরি করে, নিজে নিজে অ্যান্টিবডি তৈরি করে। অক্রিয় মানে তুমি বাইরে থেকে অ্যান্টিবডি দিচ্ছ। বেসিক কথা এটা, বোঝা গেছে? প্রাকৃতিকভাবে কিভাবে তৈরি হতে পারে? হাসপাতাল ক্লিনিকে যাচ্ছে, রাস্তাঘাটে যাচ্ছে, সংক্রমণ হচ্ছে, অটোমেটিক্যালি অ্যান্টিবডি তৈরি হচ্ছে, এটা প্রাকৃতিক সক্রিয়। কৃত্রিম সক্রিয় কোনটা? তুমি ভ্যাকসিন দিচ্ছ, টিকা দিচ্ছ, এটা হচ্ছে কৃত্রিম সক্রিয়। আর গর্ভাবস্থায় অমরার মাধ্যমে বাচ্চা মার দেহ থেকে বাচ্চার দেহে যাচ্ছে আইজিজি, কলোস্ট্রাম বা শালদুধের মাধ্যমে যাচ্ছে আইজিএ, এটা হচ্ছে প্রাকৃতিক অক্রিয়। আর প্লাজমা থেরাপি হচ্ছে কৃত্রিম অক্রিয়। এতটুকু ক্লিয়ার হয়েছে? বেসিকটুকু কি মনে থাকবে? এটা খুব সুন্দর করে এভাবে মনে রাখতে পারো। আর একটা ভাবে মনে রাখতে পারো, দেখো তুমি একটা জিনিস মাথায় রাখবা, সুই ফুটালে সেটা হচ্ছে কৃত্রিম। সুই ফুটালে সেটা কি? কৃত্রিম। তুমি টিকা নিচ্ছ, সুই ফুটানো লাগতেছে না? তাহলে সেটা কি? কৃত্রিম। এখন তুমি টিকাতে ভ্যাকসিন জীবাণু দিচ্ছ, তোমার বডি অ্যান্টিবডি তৈরি করতেছে, তাহলে তুমি এটা মনে থাকবে না তোমার এটা কৃত্রিম সক্রিয়? আবার তুমি প্লাজমা থেরাপি দিচ্ছ, সুই ফুটানো লাগতেছে না? তাহলে সুই ফুটালে কৃত্রিম, সুই না ফুটালে প্রাকৃতিক। এভাবে মনে রাখতে পারো, সুই ফুটালে কৃত্রিম, সুই না ফুটালে প্রাকৃতিক। তাহলে এটা আলাদা হয়ে গেছে। আর ওইটুকু তোমাকে মনে রাখতে হবে, সক্রিয় কোনটা অক্রিয় কোনটা। সক্রিয় মানে তোমার বডি অ্যান্টিবডি তৈরি করছে, অক্রিয় মানে বাইরে থেকে অ্যান্টিবডি দিচ্ছ। ক্লিয়ার? পারা যাবে? ওকে, তাহলে এটা ক্লিন করে দিলাম। ওকে, তাহলে দেখো, হ্যাঁ তোমাদের আমি এই জায়গা পুরাটাই আমি পড়াই ফেলছি। এই জায়গা পুরাটা খুব 100% পড়ে ফেলবা, বুঝছো? এই যে প্রাকৃতিক সক্রিয়, কৃত্রিম সক্রিয়, প্রাকৃতিক অক্রিয়, কৃত্রিম অক্রিয়। পারবা কিনা বলো? পারবা? আচ্ছা, গেল এটা। এবার আসি আচ্ছা, এবার আমাদের দুইটা টপিকস বাকি আছে আর, বুঝছো? প্রথমে আসি আমরা অ্যান্টিবডি সম্পর্কে একটু পড়ে আসি। হ্যাঁ, কোন স্লাইডগুলোতে? ও এই স্লাইডগুলোতে? ও না, বই পড়াচ্ছি আর তোমরা আইডি কার্ড আনো না আজকে। আমরা অর্জিত প্রতিরক্ষার ধাপগুলো একদম লাস্টে পড়বো, বুঝছো? এগুলো অনেক কিছুই পড়ানো হয়ে গেছে। না, যন্ত্রণার শেষ নাই। আচ্ছা, আমরা এই জিনিসগুলো একটু পরে পড়বে। তুমি সহজাত প্রতিরক্ষা, অর্জিত প্রতিরক্ষার পার্থক্যগুলো পড়ে নিবা। তাহলে আমরা একটু অ্যান্টিবডিটা পড়ে আসি, বুঝা গেছে? তাহলে দেখো, লিম্ফোসাইট দুই ধরনের,
একটা টি লিম্ফোসাইট আর একটা বি লিম্ফোসাইট। আমরা অলরেডি পড়ছি না বি লিম্ফোসাইটের প্লাজমা কোষ থেকে অ্যান্টিবডি তৈরি হয়, পড়ানো হয়েছে। এবং কতগুলো অ্যান্টিবডি তৈরি হতে পারে মানবদেহে? 100 মিলিয়ন বা 10 কোটি অ্যান্টিবডি তৈরি হতে পারে। 100 মিলিয়ন বা 10 কোটি অ্যান্টিবডি তৈরি হতে পারে। এখন অ্যান্টিবডির গঠনটা একটু তোমাকে পড়াই দেই। এইটা আছে তোমার অ্যান্টিবডি, এটা কি অ্যান্টিবডি। দেখো এই যে পুরা যেটা, এটা আছে তোমার ভারী চেন। এটা কি চেন? ভারী চেন। এটা কি চেন বলো তো? ভারী চেন। এটা কি চেন বলো তো? হালকা চেন। তাহলে কয়টা চেন আছে বলো তো এখানে? 4টা। অ্যান্টিবডিতে কয়টা চেন আছে? 4টা। 2টা ভারী চেন, 2টা হালকা চেন। এতটুকু মনে থাকবে। চেইন বা শৃঙ্খল, তোমার বইয়ে শৃঙ্খল লেখা। 2টা ভারী শৃঙ্খল, 2টা হালকা শৃঙ্খল। এই যে ভারী চেন, এর ভর হচ্ছে 50 থেকে 70 কিলো ডাল্টন। এর ভর কত? 50 থেকে 70 কিলো ডাল্টন। হালকা চেন, এর ভর আছে 23 কিলো ডাল্টন। মানে এগুলো তুমি একটু চাইলে রিডিং দিতে পারো, বুঝছো? তাহলে ভারী চেনের ভর কত? 50 থেকে 70 কিলো ডাল্টন। হালকা চেনের ভর কত? 23 কিলো ডাল্টন। আমি এই সম্পর্কে আরো অনেক ডিটেল বলতে পারবো, কিন্তু তোমাদের লাগবে না। যা যা লাগবে আমি একটু ধারণা দিয়ে দিই। দেখো ভারী চেন আর হালকা চেন এর মাঝখানে একটা বন্ধন আছে না? ভারী চেন হালকা চেন এর মাঝখানে একটা বন্ধন আছে না? আবার 2টা ভারী চেনের মাঝখানে একটা বন্ধন আছে না? এই বন্ধনকে বলা হয় ডাইসালফাইড বন্ধন। তাহলে ডাইসালফাইড, ভারী চেন হালকা চেন, একটা ডাইসালফাইড বন্ধন। ভারী চেন হালকা চেন আর একটা ডাইসালফাইড বন্ধন। আর 2টা ভারী চেনের মাঝখানে একটা ডাইসালফাইড বন্ধন। তাহলে ডাইসালফাইড বন্ধন কয়টা? 3টা। ডাইসালফাইড বন্ধন কয়টা? 3টা। ক্লিয়ার? আচ্ছা, এবার তুমি খুব ভালো করে খেয়াল করে দেখো, এইখানে হলুদ করে একটা অংশ আছে না? হলুদ করে একটা অংশ আছে। এই অংশটা আছে তোমার স্থায়ী অঞ্চল। এই অংশটা কি অঞ্চল? স্থায়ী অঞ্চল। আবার এইদিকে পুরোটা একটা কালার করো না, এইদিকে পুরোটা একটা কালার করো না, এটা আছে স্থায়ী অঞ্চল। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? হালকা শৃঙ্খলের নিচের অর্ধেক স্থায়ী অঞ্চল, আবার ভারী শৃঙ্খলের নিচের 4/3 স্থায়ী অঞ্চল। তাহলে এই যে উপরে গ্রিন যেটুকু, এটুকু আছে পরিবর্তনশীল অঞ্চল। উপরে যে গ্রিন অংশটুকু, এটুকু কি অঞ্চল? পরিবর্তনশীল অঞ্চল। হ্যাঁ, আরে এটা তো কবজা, ওটা তেমন কিছু না। বুঝা গেছে? তাহলে পরিবর্তনশীল অঞ্চলটা তোমাকে বুঝতে হবে। এটা কেন পরিবর্তনশীল? কারণ অ্যান্টিজেনের আকার কি সবসময় একই হয়? বিভিন্ন আকৃতির অ্যান্টিজেন হতে পারে, এই জন্য ওটা পরিবর্তন হতে পারে। ওটা কি হতে পারে? পরিবর্তন হতে পারে, আকারের উপর ভিত্তি করে পরিবর্তন হতে পারে। এবং এটা পরিবর্তন হতে পারে 100 মিলিয়ন বার পরিবর্তন হতে পারে। কতবার পরিবর্তন হতে পারে? 100 মিলিয়ন বার পরিবর্তন হতে পারে। বুঝা গেছে? মনে থাকবে। এবং দেখো এই পরিবর্তনশীল অঞ্চলে এই যে অ্যান্টিজেন ধরার যে অংশটা একটু বাঁকা করে না, এই অংশটাকে বলা হয় প্যারাটপ। এটা কি অ্যান্টিজেন? তাহলে অ্যান্টিজেন ধরার যে অংশটা, সেই অংশটার নাম কি? প্যারাটপ। তাহলে আমাকে বলো প্যারাটপ কার অংশ? অ্যান্টিবডির অংশ নাকি অ্যান্টিজেনের অংশ? প্যারাটপ অ্যান্টিবডির অংশ। বুঝা গেছে? অ্যান্টিজেন ধরার অংশটাকে আমরা কি বলতেছি? প্যারাটপ। বুঝা গেছে? আর একটা আছে এপিটপ। এপিটপ তাহলে কোনটা? অ্যান্টিজেনের অংশ। এই যে এটা আছে এপিটপ। বুঝা গেছে? এপিটপটা কার অংশ? অ্যান্টিজেনের অংশ। আর প্যারাটপটা কার অংশ? অ্যান্টিবডির অংশ। তুমি এইটুকু মনে রাখো, অ্যান্টিজেন ধরার অংশটাকে বলা হয় প্যারাটপ। তাহলে প্যারাটপ কার অংশ? অ্যান্টিজেন ধরতেছে, তাহলে অ্যান্টিজেনের অংশ তো হবে না, এটা কার অংশ হবে? অ্যান্টিবডির অংশ হবে। ক্লিয়ার হিসেবে এতটুকু? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমাদের বেসিকটুকু পড়া শেষ, বাকিটুকু তুমি এমনি পড়লে বুঝতে পারবা। এবার এখানে একটা স্লাইড থাকার কথা, আমি এই স্লাইড দিয়ে আমরা অ্যান্টিবডির পোর্শনটুকু পড়ে ফেলি, একটা পার্থক্য লিখে দিব। পার্থক্য লিখে দিলেই হবে। এই যে আছে, হ্যাঁ স্লাইডের উপরের অংশটুকু ই করে দিই, হ্যাঁ এইভাবে রাখি। দেখো আমাদের আর 2টা কি 3টা টপিক বাকি, খুব বেশি বাকি নাই, তুমি মনোযোগ দিয়ে খেয়াল করো। পরিবর্তনশীল স্থায়ী অঞ্চলে কিছু চেইন থাকে, ওই চেইনের উপর ভিত্তি করে আমাদের অ্যান্টিবডি 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। যদি গামা চেইন থাকে তাহলে কি অ্যান্টিবডি হবে? ইমিউনোগ্লোবুলিন জি হবে। কি হবে? ইমিউনোগ্লোবুলিন জি। গামা চেইন থাকলে কি হবে? ইমিউনোগ্লোবুলিন
জি। তাহলে তোমার বইয়ের কোথাও যদি থাকে আইজি, তার মানে সেটা কি তোমার অ্যান্টিবডি। আইজি সেটা কি তোমার অ্যান্টিবডি। বুঝা গেছে? আচ্ছা তোমরা একটা জিনিস আমাকে বলো তো, টিআইজি এর উত্তর করো। টিআইজি একজন ব্যক্তির দেহে দেওয়া হচ্ছে, বুঝা গেছে? সেটা কি ধরনের প্রতিরক্ষা? প্রাকৃতিক সক্রিয়, কৃত্রিম সক্রিয়, প্রাকৃতিক অক্রিয়, কৃত্রিম অক্রিয়। গুড, বুঝা গেছে না? তার মানে তুমি কোথাও যদি দেখো আইজি কথাটা আছে, তার মানে সেটা তোমার অ্যান্টিবডি। ইমিউনোগ্লোবিউলিন। আর জিটা এখানে কেন আসতেছে? কারণ এটা কি গামা চেইন। গামা চেইনের জন্য হচ্ছে তোমার এটাকে জি বলা হচ্ছে, বুঝা গেছে? তারপরে আইজিএ, এটা হচ্ছে আলফা চেইন থাকে, তাই এটাকে বলা হচ্ছে আইজিএ, বুঝা গেছে? তারপরে আইজিএম, আইজিই, আইজিডি। ওই যে মানে এগুলা তোমার একটা নাম, ওই যে কি জানি বলে গ্রিক নাম আর কি, ওই যে আলফা, মিউ, এপসাইলন, ডেল্টা, গামা, বুঝছো? ওই চেন, বুঝা গেছে? এই হ্যাঁ বুঝি নাই। মানে এগুলার অ্যান্টিবডির একটা প্রকারভেদ, এক এক ধরনের অ্যান্টিবডি এক এক রকম কাজ করে, এবং এই ভাগটা করা হয়েছে চেনের উপর ভিত্তি করে। মানে ওর মধ্যে কিছু অ্যামিনো অ্যাসিডের চেনের ক্রমও থাকে, বুঝা গেছে? কিসের ক্রম থাকে? অ্যামিনো অ্যাসিডের চেনের ক্রম থাকে। এই চেনের উপর ভিত্তি করে আমাদের এই ভাগটা করা হয়েছে, বুঝছো? তো এখান থেকে কি এমসিকিউ আসবে আমি সেটা তোমাকে পড়াই দিচ্ছি। এটা তুমি মনে রাখবা কি দিয়ে? গেম ডি দিয়ে। গেম ডি মনে থাকবে, গেম ডি। এই পার্থক্যটা একটু বইয়ে লিখে রাখবা, তাহলে তোমার পড়তে ইজি হবে, বুঝছো? কারণ বইয়ে দেখো পার্থক্য করে লেখা নাই, লেখা আছে? লেখা নাই। পার্থক্য করে লেখা থাকলে তোমার জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। তাহলে গেম ডি, আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিই, আইজিডি, বুঝা গেছে? গেম ডি। এবার এর নিচে লিখে রাখো 75, 15, 5 থেকে 10 পয়েন্ট অন পার্সেন্টেজ লাগাই দাও। 75, 15, 5 থেকে 10 পয়েন্ট 1, 75, 15, 5 থেকে 10 পয়েন্ট 1, 75, 15, 5 থেকে 10 পয়েন্ট 1, লিখছো? 75, 15, 5 থেকে 10 পয়েন্ট 1। এখন বলো মানবদেহে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় কোন অ্যান্টিবডি? আইজিজি। মানবদেহে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় কোন অ্যান্টিবডি? আইজিজি। সব থেকে কম পাওয়া যায় কোন অ্যান্টিবডি? আইজি। এটা হচ্ছে দুর্লভ অ্যান্টিবডি। আইজিটা কি তোমার দুর্লভ অ্যান্টিবডি, কারণ এটা কত পার্সেন্ট পাওয়া যাচ্ছে? 0.1% পাওয়া যায়। আইজিটা কত পার্সেন্ট পাওয়া যায়? 0.1%। এটা দুর্লভ অ্যান্টিবডি। ক্লিয়ার হচ্ছে এতটুকু? আচ্ছা, এবার দেখো এই যে আইজিএম, এটা পেন্টামার, এটা পেন্টামার, এটা সব থেকে বড় অ্যান্টিবডি। পেন্টামার মানে কি? পাঁচটা খণ্ড আছে। দেখো আইজিএমটা কি 5টা খণ্ড না? দেখো 1, 2, 3, 4, 5 তোমার ছবিতে আছে না? তাহলে আইজিএম এটা সব থেকে বড় অ্যান্টিবডি, এম ফর মেগা। তাহলে সব থেকে বড় অ্যান্টিবডি কোনটা? আইজিএম। সব থেকে বড় অ্যান্টিবডি কোনটা? আইজিএম। এটাও পরীক্ষাতে আসতে পারে, সব থেকে বড় অ্যান্টিবডি কোনটা? আইজিএম। ক্লিয়ার হিসেবে এতটুকু? তাহলে আমাকে এখন বলো সব থেকে বেশি পরিমাণে আছে কোন অ্যান্টিবডি? আইজিজি। আমাদের বডিতে সব থেকে বেশি ফ্লুইড থাকে না? ফ্লুইড মানে রক্ত, তার মানে আইজিজি অ্যান্টিবডিটা কোথায় থাকে? রক্তের মধ্যে থাকে, লসিকার মধ্যে থাকে, দেখো টিস্যু রসের মধ্যে থাকে। বইয়ে কি এই কথাগুলো লেখা আছে? টিস্যু রস, রক্ত, লসিকা, টিস্যু রসের মধ্যে কোন অ্যান্টিবডি থাকে? আইজিজি। ফ্লুইডগুলোর মধ্যে কোন অ্যান্টিবডি থাকবে? আইজিজি। ক্লিয়ার? বুঝছো? রক্ত, লসিকা, টিস্যু রস। তোমাদের একটু আগে আমি পড়াইছিলাম গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে কোন অ্যান্টিবডি? আইজিজি। ওই যে জি ফর গর্ভাবস্থা। তাহলে গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে,
গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে, আইজিজি। বুঝা গেছে? আচ্ছা, এবার আর একটা কাজ করবা, এটা হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে। আইজিজি অ্যান্টিবডিটা এদের মধ্যে থাকে, হ্যাঁ এইগুলোর মধ্যে থাকে আইজিজি। বুঝা গেছে? আচ্ছা, আর একটা কাজ আছে তোমার, আর একটা কাজ আছে তোমার, কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে। কাকে সক্রিয় করে? কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে। কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে, কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে। বোঝা গেছে? এবার আসি আইজিএম। আইজিএমটা পড়বো, মনে রাখবা আইজিজি আর আইজিএম একসাথে কাজ করে। আইজিজি আইজিএম একসাথে কাজ করে, একত্রে কাজ করে। তার এরা যেহেতু রক্ত লসিকার মধ্যে ছিল, তাহলে এরাও কি রক্ত লসিকার মধ্যে থাকবে? এরাও কার মধ্যে থাকবে বলো তো? রক্ত এবং লসিকার মধ্যে থাকবে। আইজিজি আর আইজিএম একত্রে কাজ করে, মানে একসাথে কাজ করে। বোঝা গেছে? তাহলে এরাও যেখানে ছিল এরাও সেখানে থাকবে। এরাও কার মধ্যে থাকবে? রক্ত লসিকার মধ্যে থাকবে। ক্লিয়ার? যেহেতু এরা সেম, বোঝা গেছে? তাহলে একসাথে কাজ করবে। ক্লিয়ার? এবং দুইটারই কমন একটা কাজ আছে, আইজিজি আইজিএম দুইটারই একটা কমন কাজ আছে। কমন কাজটাকে এই কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করা। দুইটার কমন কাজ। কাকে সক্রিয় করা? কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করা। দুইটারই কমন কাজ, কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করা। বোঝা গেছে? তবে আইজিএম এর এক্সট্রা একটা কাজ আছে। এক্সট্রা কাজটা তোমার পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এবিও ব্লাড গ্রুপে কোন অ্যান্টিবডি থাকে? এবিও ব্লাড গ্রুপ, দেখো স্টার দাও তোমার পরীক্ষার জন্য। এবিও ব্লাড গ্রুপে কোন অ্যান্টিবডি থাকে? আইজিএম। এবিও ব্লাড গ্রুপে কোন অ্যান্টিবডি থাকে? আইজিএম। ক্লিয়ার? এবিও ব্লাড গ্রুপে কোন অ্যান্টিবডি থাকে? আইজিএম, এটা স্টার দাও। আর গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে কোন অ্যান্টিবডি? আইজিজি। মানে এই দুইটা কিন্তু আলাদা আলাদা কাজ। কমন কাজ তোমার পরীক্ষাতে আসবে না, আনকমন কাজটাই পরীক্ষাতে আসবে। যে ম্যাটারনাল অ্যান্টিবডি কোনটা বলো তো? ম্যাটারনাল অ্যান্টিবডি কোনটা? আইজিজি। এটা কি অ্যান্টিবডি? ম্যাটারনাল অ্যান্টিবডি। ম্যাটারনাল অ্যান্টিবডি। কেন ম্যাটারনাল অ্যান্টিবডি? এটা গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে, গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে। ক্লিয়ার? এই জন্য এটাকে বলা হয় ম্যাটারনাল অ্যান্টিবডি। আর এবিও ব্লাড গ্রুপে কোনটা পাওয়া যায়? আইজিএম। এবিও ব্লাড গ্রুপে কোনটা পাওয়া যায়? আইজিএম পাওয়া যায়। ক্লিয়ার? হ্যাঁ, এখন ব্লাড গ্রুপিং তো তোমাদের অনেক রকমের ব্লাড গ্রুপিং আছে, তবে মূল ব্লাড গ্রুপিং আছে তোমার তিনটা না সরি দুইটা, এবিও আর আছে আরএইচ ফ্যাক্টর, রেসাস ফ্যাক্টর, এই দুইটা। তার মধ্যে এবিও ব্লাড গ্রুপে থাকে আইজিএম অ্যান্টিবডি। বুঝা গেছে? এবিও ব্লাড গ্রুপে কোন অ্যান্টিবডি থাকে? আইজিএম অ্যান্টিবডি। এবার আসো আইজিএ। এর ক্ষেত্রে মনে রাখবা নালীতে থাকে। এগুলো কোথায় থাকে? বেশিরভাগ ক্ষেত্রে নালীতে থাকে। নালী, দেখো তোমার লেখা আছে পরিপাক, জনন, শ্বসন লেখা আছে না? আইজি এটা মূলত কোথায় কোথায় থাকে? পরিপাক, মানে নালী রিলেটেড যদি কিছু থাকে সেটা হবে কি? আইজিএ। বুঝা গেছে? তাহলে কোথায় কোথায় থাকে বলো তো? পরিপাক, পরিপাক প্লাস জনন প্লাস শ্বসন। যেমন তোমার এক শর্টের মধ্যে আছে যে লালা রসে কোন অ্যান্টিবডি থাকে? আইজিএ। লালা রসটা কি পরিপাকের মধ্যে না? পড়ছো কিন্তু তোমরা অলরেডি পরিপাকের অধ্যায়ে। লালা রসে কোন অ্যান্টিবডি থাকে? আইজিএ থাকে। স্যালাইভাতে কোন অ্যান্টিবডি থাকে? আইজিএ। তাহলে তুমি যখনই দেখবা কোনো নালী রিলেটেড আছে, পরিপাক নালী হতে পারে, জনন নালী হতে পারে, শ্বসন নালী হতে পারে, কোন অ্যান্টিবডি থাকবে? সেখানে আইজিএ থাকবে। ক্লিয়ার হয়েছে এতটুকু? এবং আইজিএর একটা কাজ তোমাদের অলরেডি পড়ানো হয়ে গেছে। কি কাজ পড়াইছি? এটা কলোস্ট্রাম বা শাল দুধে থাকে। কলোস্ট্রাম বা শাল দুধে থাকে। কলোস্ট্রাম বা শাল দুধে থাকে। ক্লিয়ার? ওকে,
ডান। আমাদের আর 2টা অ্যান্টিবডি বাকি আছে। আমাকে বলো খুব বেশি কঠিন লাগতেছে এই জায়গাটা? খুব ইজি না? ইজি, কিন্তু তুমি যদি বুঝে বুঝে পড়ো তাহলে ইজি, মুখস্থ করতে গেলে কিন্তু পারবা না। অনেক ইনফরমেশন এই চ্যাপ্টারে, অনেক ইনফরমেশন, কিন্তু তুমি একটু বুঝে বুঝে পড়তে পারলে, একটু গুছাই পড়তে পারলে তুমি পারবা, গুছাই পড়তে পারলে পারবা। এই যে আইজিডি, এটার পাশে লিখে রাখো বিডি, বিডি লিখছো? লিখা হয়েছে বিডি। এটা কোথায় থাকে বলো তো? বি লিম্ফোসাইটে থাকে। কোথায় থাকে? বি লিম্ফোসাইটের মধ্যে থাকে এটা। আর এর কাজের মধ্যে কি আছে দেখো তো? আইজিডির কাজের মধ্যে কি আছে? হ্যাঁ, কাকে সক্রিয় করে? হ্যাঁ, বি সেলকে সক্রিয় করে। তার মানে এটা বি লিম্ফোসাইটের মধ্যে থাকে, বি সেলকে সক্রিয় করে। সহজ না? বিডি দিয়ে মনে রাখতে পারবে না? আইজিডির কাজ কিভাবে মনে রাখবা? বিডি, বিডি, বিডি। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো আইজিই। ই দিয়ে মনে রাখবা, এইভাবে মনে রাখবা। অ্যালার্জি না, ইলার্জি পড়বা, ইলার্জি। বুঝছো? আচ্ছা, এর মানে কি জানো? এই যে আইজিইটা, এটা আমাদের বডিতে যদি বেড়ে যায় তাহলে অ্যালার্জি হবে, অ্যালার্জি হবে। কি হবে? অ্যালার্জি। চুলকানি, ওই যে হয় না, অ্যালার্জি হলে তোমার চুলকায় সারা শরীরে, র্যাশ র্যাশ হয়ে যায়। এখন যখন শরীরে এরকম হয় তখন ডাক্তার এই পরীক্ষা দেয়, সিরাম আইজি পরীক্ষা দেয়। এই আইজির পরিমাণ যদি বেড়ে যায় তার মানে তার শরীরে অ্যালার্জি আছে। বোঝা গেছে? তার শরীরে কি আছে? অ্যালার্জি। এখন আমাকে বলো, অ্যালার্জির জন্য দায়ী আমাদের রক্তের কোন কোষ? রক্তের মধ্যে কে অ্যালার্জিক সাড়া দেয়? হিস্টামিন। গুড। না না, বেসোফিল ছিল, বেসোফিল, বেসোফিল থেকে হিস্টামিন ক্ষরণ হয়েছিল। আচ্ছা, তার মানে এই যে আইজিই অ্যান্টিবডিটা তোমার কোথায় থাকবে? এটা থেকে বেসোফিলে থাকে। কোথায় থাকে? বেসোফিলে থাকে। আর কোথায় থাকে? মাস্ট কোষে থাকে, মাস্ট কোষ। কোথায় থাকে এটা? বেসোফিল এবং মাস্ট কোষে থাকে। এবং এটা কি করে? অ্যালার্জিক সাড়া দেয়। এটা কি সাড়া দেয়? অ্যালার্জিক সাড়া দেয়। এর আর কোনো কাজ আছে এক্সট্রা? দেখো তো। হ্যাঁ, আচ্ছা, বয়ে যায়। এবার আমরা এই এতটুকু ক্লিয়ার হয়েছে। আমি তাহলে এটা ক্লিন করলাম। এই পার্থক্য আগে তোমরা পড়বা, পার্থক্যটা সুন্দর করে লিখে লিখে পড়বা পার্থক্য, তাহলে বইয়ে গুছাই ফেলবে এটা। ওকে, তাহলে আমি এবার বয়ে গেলাম, বয়ে গেলাম এটা আমি। এই যে এইবার বইয়ে আমি একটু তোমাকে জিনিসগুলো একটু দেখাই দিব আর কি। হ্যাঁ, দেখো, এই যে রক্ত লসিকা টিস্যু তরলের মধ্যে থাকে, কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে, গর্ভাবস্থায় আমরা অতিক্রম করে, তুমি এগুলো পারবা। বুঝছো? তারপর আইজিএ 15% থাকে, ওই যে 75 15 5 থেকে 10 পয়েন্ট 1 গেম ডি, গেম ডি এভাবে পড়বা। এই যে মায়ের দুধে দেখো কতবার মেডিকেল আসছে, মায়ের দুধে পাওয়া যায়। বুঝছো? হ্যাঁ, এবং পরিপাক জনন শ্বসনে থাকে। এবং এটা মিউকাস ঝিলি, মিউকাস ঝিলি মানে ওই যে নালীর যে মিউকাস ঝিলিতে থাকবে। এবার আইজিএম, এটা এবিও ব্লাড গ্রুপে থাকে, কমপ্লিমেন্ট, এগুলো তুমি পারবা। এই যে আইজিজি আইজিএম একত্রে কাজ করে। আইজিডি, এটা কাকে সক্রিয় করে? বি সেলকে সক্রিয় করে, বি সেলকে সক্রিয় করে, এবং এটা বি লিম্ফোসাইটে থাকে। আর আইজি, এটা দুর্লভ অ্যান্টিবডি, এটা কোথায় থাকে বলো তো? বি সেল মাস্ট কোষ বেসোফিলে থাকে, এবং হিস্টামিন ক্ষরণ করে। কি ক্ষরণ করে? হিস্টামিন ক্ষরণ করে, অ্যালার্জিক সাড়া দেয়। তাহলে এটা কি একটা নেতিবাচক ভূমিকা না? অ্যান্টিবডি সবসময় কি পজিটিভ ভূমিকা দেয়, এটা তোমার সবসময় কি করতেছে? নেতিবাচক ভূমিকা দিচ্ছে। আচ্ছা, আজান হচ্ছে তো, আমরা 2 মিনিট একটু। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, ইনফ্লামেটরি রেসপন্স করে। ইনফ্লামেটরি রেসপন্স মানে কি? তোমার কোথাও যদি কেটে যায়, ওখানে দেখবা ওখান থেকে এই হিস্টামিন রিলিজ হচ্ছে, রিলিজ হলে ওই জায়গাটা দেখবা একটু চুলকানি হয়, চুলকাইতে ইচ্ছা করে কোথাও যদি কেটে যায়। কিন্তু ডাক্তার কি বলে? ওটা চুলকানো যাবে না। বুঝছো? মানে ওই রিলেটেড আর কি। আচ্ছা, যাই হোক, আমরা অ্যান্টিবডির কার্যপদ্ধতি একটু পরে পড়ি। হ্যাঁ, আমাদের আর একটা টপিকস আছে, ওই টপিক্সটা পড়ে আসি। গুরুত্বপূর্ণ টপিকসগুলো আগে পড়ি, তারপরে আমাদের আর 2টা টপিকস বাকি থাকবে, 3টা টপিকস বাকি আছে। আমরা ভ্যাকসিনের প্রকারভেদটা পড়ব।
আচ্ছা ভ্যাকসিন কি ধরনের প্রতিরক্ষা ছিল বলো? ভ্যাকসিনেশন বা টিকা কি ধরনের প্রতিরক্ষা ছিল বলো? প্রাকৃতিক সক্রিয়, কৃত্রিম সক্রিয়, প্রাকৃতিক অক্রিয়, কৃত্রিম অক্রিয়। হ্যাঁ, কৃত্রিম সক্রিয়। ভ্যাকসিন মানে কি? জীবাণু দিচ্ছ, জীবাণু দিলে তোমার বডিতে কি তৈরি হবে? অ্যান্টিবডি তৈরি হবে। তোমার বডিতে কি তৈরি হবে? অ্যান্টিবডি তৈরি করবে। এবং ভ্যাকসিন দিচ্ছ তুমি কিসের মাধ্যমে? সুইয়ের মাধ্যমে। তাহলে এটা অবশ্যই কৃত্রিম এবং কি হবে? এটা সক্রিয় হবে। বুঝছো? আর কৃত্রিম অক্রিয় তো কি ছিল? টিআইজি, অ্যান্টিবডি দিচ্ছিলা তুমি। কি দিচ্ছিলা? অ্যান্টিবডি দিচ্ছিলা। আচ্ছা, এগুলা তুমি পড়লেই বুঝতে পারবে, এগুলার বোঝানোর কিছু নাই। অ্যান্টিবডি অ্যান্টিজেনের পার্থক্যটা একটু দেখবা, এ পড়ানো হয়ে গেছে। অ্যান্টিবডি ইন্টারফেরনের মধ্যে একটা পার্থক্য দেখবা, বুঝছো? এগুলা সব পড়ানো হয়ে গেছে। এবার আমরা আসি ভ্যাকসিন। দেখো ভ্যাকসিনের ক্ষেত্রে স্লাইড কি আছে? লাস্টের দিকে কোনো স্লাইড কি রাখছিলাম আমি? দেখি আছে কিনা, যদি থাকে তো ভালো, না হলে এখানেই পড়াতে হবে। আচ্ছা স্লাইড রাখি নাই, তাইলে আমরা এখানে কোনো একটা ফাঁকা জায়গায় পড়াই তোমাকে। আচ্ছা আচ্ছা, ধরো তোমাকে একটু গল্প বলতে বলতে পড়াই। এটা ছোট একটা বাচ্চা, বোঝা গেছে? সে কি সাপ চেনে? সাপ চেনে না। তাকে যদি একটা সাপ এনে দাও, আসল সাপ, সে কি করবে? সাপকে ধরতে যাবে। সাপকে কি করতে যাবে? ধরতে যাবে। বোঝা গেছে? সে তো আর জানে না ওটা কামড় দিলে সে মারা টেরা যাবে। এখন তুমি যদি ওই বাচ্চাকে আগে ভাগে ভয় দাও, কি ভয় দাও? ওই সাপটা কিন্তু বিষাক্ত, যদি কামড় দেয় তুমি মারা যাবা। বোঝা গেছে? তুমি যদি আগে ভাগে চিনাই দাও, কিভাবে চিনাতে পারো? তুমি দেখা গেলো একটা নকল সাপ নিয়ে আসছো, এনে তাকে চিনাই দিছো, বা একটা বিষ দাঁত ভেঙে দিয়ে সাপকে চিনাই দিছো। বিষ দাঁত ভেঙে দিলে তো আর ওই সাপের আর কোনো ই নাই, বুঝতে পারছো? বা সাপের তুমি খণ্ড খণ্ড করে তাকে চিনাই দিছো। বুঝা গেছে? তো ভ্যাকসিনটা ওই রকম, আমার বডিকে চিনাই দিচ্ছ, আমার বডিকে চিনাই দিয়া, জীবাণুটাকে চিনাই দিয়া। আগে ভাগে আমার বডি যদি জীবাণুটাকে চিনে যায়, ওই জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে রাখবে। এবার যদি সত্যিকার অর্থে যদি ওই জীবাণুটা প্রবেশ করে, তাহলে অ্যান্টিবডি তো আগে থেকে তৈরি হয়ে আছে, সাথে সাথে কাজ করবে। বুঝা গেছে? ভ্যাকসিনটা ঠিক এরকমভাবেই কাজ করে। তাহলে ভ্যাকসিন তুমি কীভাবে তৈরি করতেছো? কোনো জীবাণু থেকে, তাই তো? আর জীবাণু থেকে কীভাবে তৈরি করতে পারো? দেখো, একটা হচ্ছে নিষ্ক্রিয় ভ্যাকসিন। কি ভ্যাকসিন? নিষ্ক্রিয় ভ্যাকসিন, কিলড অর ইনঅ্যাক্টিভেটেড। মানে জীবাণুটাকে তুমি কি করছো বলো তো? মেরে ফেলছো। জীবাণুটাকে তুমি কি করছো? মেরে ফেলছো। বুঝা গেছে? ক্লিয়ার? আর একটা ভ্যাকসিন আছে, কি ধরনের ভ্যাকসিন? শক্তিহ্রাস জীবন্ত ভ্যাকসিন। মানে জীবাণুটা বেঁচে আছে কিন্তু দুর্বল। জীবাণুটা কি আছে? বেঁচে আছে কিন্তু দুর্বল। বুঝা গেছে? দেখো, জীবাণুটাকে নিষ্ক্রিয় করা হয় বা দুর্বল করা হয়। জীবিত জীবাণুটাকে কি করা হয়? নিষ্ক্রিয় করা হয় বা দুর্বল করা হয়, তারপর আমার বডিতে দেওয়া হচ্ছে। ক্লিয়ার? আর একটা হচ্ছে তোমার, আগে জিনিসটা কি বোঝো, উদাহরণগুলাই লাগবে তোমার পরীক্ষার জন্য, এটা আমি জানি, কিন্তু জিনিসটা কি তুমি আর আগে বুঝতে হবে। টক্সয়েড ভ্যাকসিন মানে কি? বিষাক্ত ভ্যাকসিন। মানে তুমি জীবাণুর কি নিছো বলো তো? বিষ। জীবাণু থেকে তুমি কি নিছো? বিষ নিছো। এই বিষটা থেকে তুমি ভ্যাকসিন তৈরি করতেছো। দেখো, বিষাক্ত পদার্থ বা টক্সয়েড থেকে ভ্যাকসিন তৈরি করা হয়। ক্লিয়ার? তবে এই বিষটা কিন্তু নিষ্ক্রিয় বিষ, তোমার বডির কোনো ক্ষতি করবে না। ক্লিয়ার? আর একটা হচ্ছে তোমার সাব ইউনিট। সাব ইউনিটটা কি জিনিস? দেখো, ধরো এই একটা জীবাণু, এর এই অংশটা বিষাক্ত। কোন অংশটা বিষাক্ত? এই অংশটা বিষাক্ত। এখন এর সাথে তুমি যদি একটা প্রোটিন অ্যাড করে দাও, কি অ্যাড করে দাও? প্রোটিন অ্যাড করে দাও। কয়টা খণ্ড হয়েছে? দুইটা খণ্ড হয়েছে না? এই প্রোটিনটা দেখা গেল তোমার দেহেরই অংশ, আমাদের বডির অংশ। এখন ও কি এই বিষটাকে ব্লক করে দিচ্ছে না? বলো, বিষাক্ত অংশটাকে ব্লক করে দিচ্ছে না? এখন যদি
এটা আমাদের বডিতে দেওয়া হয় তাহলে বডির কোনো ক্ষতি হবে? কিন্তু খন্দক কয়টা বলো তো? 2টা। বোঝা গেছে? এটাকে বলা হয় সাব ইউনিট। এটাকে কি বলা হয়? সরি, এটাকে বলা হচ্ছে কনজুগেট। ভুল বললাম, এটাকে কি বলা হচ্ছে? কনজুগেট। এটাকে কি বলতেছি আমরা? কনজুগেট। পরের পেজে আছে, এটাকে বলা হয় কনজুগেট। এটাকে কি বলা হয়? কনজুগেট ভ্যাকসিন। কনজুগেট মানে কি বলো তো? যুগল। আর সাব ইউনিট মানে দেখো একটা জীবাণুর একটা খণ্ড নিয়ে আমরা ভ্যাকসিন তৈরি করছি। জীবাণুর একটা খণ্ড নিয়ে আমরা কি করছি? ভ্যাকসিন তৈরি করছি। এটাকে বলা হচ্ছে সাব ইউনিট। এই যে উপ একক দিয়ে ভ্যাকসিন তৈরি করা হচ্ছে। আর কনজুগেট আছে দেখো 2টা ভিন্ন উৎস থেকে 2টা উপাদান নিয়ে আসছে। যেমন একটা প্রোটিন, তার সাথে একটা ব্যাকটেরিয়া বা একটা ভাইরাস বা যে কোনো একটা জীবাণু। ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে আমরা এখান থেকে উদাহরণগুলো পড়ি। উদাহরণটাই তোমার পরীক্ষার জন্য লাগবে। এখান থেকে কিন্তু মেলা এমসিকিউ আসে। হ্যাঁ, তাহলে এখানে ইনঅ্যাক্টিভেটেড উদাহরণ কি কি আছে বলো তো? টাইফয়েড আছে, হুপিং কাশি আছে, কলেরা আছে, প্লেগ আছে। আগের বইয়ের সাথে একটু চেঞ্জ হয়ে গেছে, বুঝছো? আগের বইয়ে যা ছিল এইখানে কিন্তু তা নাই, একটু চেঞ্জ আছে, বুঝছো? তাহলে একটু শর্টকাটও চেঞ্জ হয়ে যাবে, বুঝা গেছে? আগে শর্টকাট ছিল হারপিক দিয়ে হয়ে যেত, কিন্তু এখন যেহেতু নাই তাহলে আমরা ইনঅ্যাক্টিভেটেড দিয়েই মনে রাখতে পারি। ইনঅ্যাক্টিভেটেড। দেখো আমরা এই যে টিআই আছে না, টিআই যে আমরা কি পড়বো? টাইফয়েড। টিআই যে আমরা কি পড়বো? টাইফয়েড। টিআই যে আমরা কি পড়বো? টাইফয়েড পড়বো। আচ্ছা, ডি কে উল্টাই দাও। ডি কে উল্টাই দিলে কি হয় বলো তো? পি হয়ে যায় না? পি। পি দিয়ে আমরা পড়বো প্লেগ। তারপরে পার্টুসিস। পার্টুসিস মানে কি? হুপিং কাশি। পার্টুসিস মানে কি? হুপিং কাশি। এই শুরু করি। দেখো তাহলে ইনঅ্যাক্টিভেটেড। দেখো ইনঅ্যাক্টিভেটেড টিআই দিয়ে কি মনে রাখবা? টাইফয়েড। এখানে সি আছে না, সি দিয়ে মনে রাখবা কলেরা। সি দিয়ে মনে রাখবা কলেরা। আর পি দিয়ে কি? পি দিয়ে আছে প্লেগ, পার্টুসিস। পার্টুসিস মানে হুপিং কাশি। ক্লিয়ার? তাহলে আমাদের ইনঅ্যাক্টিভেট টিআই দিয়ে কি বলতো? টাইফয়েড। সি দিয়ে কি বলতো? সি দিয়ে আছে কলেরা। আর ডি কে উল্টাই দাও, পি। পি দিয়ে প্লেগ, পার্টুসিস। প্লেগ, পার্টুসিস। ক্লিয়ার? আচ্ছা, এবার শক্তিহ্রাস। শক্তিহ্রাসটা খেয়াল করো। শক্তিহ্রাস আসছে মামপানির নাম শুনছো না? হ্যাঁ, তাহলে এইটা লেটেস্ট পড়তে হবে, তোমার পরীক্ষা সবসময় লেটেস্ট এডিশন থেকে আসবে। হ্যাঁ, তাইলে এবার আসি মাম পানি। হ্যাঁ, তোমার ওখানে কি লেখা? মামিটা পানি। আচ্ছা, তাহলে মাম পানি খেয়ে রুবির টাইফয়েড যক্ষা হ্রাস পেল। মাম পানি খেয়ে রুবির টাইফয়েড যক্ষা হ্রাস পেল। এবার একটু মনে রাখবা, মাম পানি খেয়ে রুবির টাইফয়েড যক্ষা হ্রাস পেল। মনে থাকবে? মাম পানি খেয়ে রুবির টাইফয়েড যক্ষা হ্রাস পেল। বোঝা গেছে? তাহলে মাম দিয়ে কি বলতো? মামস, মিজেলস। মাম দিয়ে কি? মাম, মিজেলস, পানি বসন্ত। রুবি দিয়ে কি? রুবেলা। টাইফয়েড দিয়ে টাইফয়েড। যক্ষা দিয়ে যক্ষা। বোঝা গেছে? আর হ্রাস পেল মানে কি? এই যে শক্তি হ্রাস বা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। এখন এখানে একটা জিনিস দেখো, পলিও কিন্তু 2 জায়গায় আছে, জানো? এখানেও পলিও আছে, আবার এখানেও কিন্তু পলিও আছে। পলিও কিন্তু 2 জায়গাতেই আছে। পলিও কিন্তু 2 ভাবেই তৈরি করা হয়।
তোমার নিষ্ক্রিয় ভ্যাকসিন মানে নিষ্ক্রিয়ভাবেও তৈরি করা হয়, আবার শক্তি হ্রাস করেও তৈরি করা হয়। তোমরা এই নাম শুনছো কিনা বলো? ওপিভির নাম শুনছো, ওরাল পোলিও ভ্যাকসিন। আর একটা নাম শুনছো আইপিভি, ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। তাহলে ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন কোনটা? এই যে এটা। আইপিভি কোনটা? আইপিভির ফুল মিনিং এর মধ্যে আছে ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। তাহলে ওটা। আর ওরাল পোলিও ভ্যাকসিন যেটা মুখে খাওয়া পোলিও ভ্যাকসিন, সেটা কিন্তু লাইভ অ্যাটেনুয়েটেড। এটা কিন্তু মেডিকেল প্রশ্ন। মুখে খাওয়া পোলিও ভ্যাকসিন এটা কি ধরনের ভ্যাকসিন? লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, মুখে খাওয়া পোলিও। ক্লিয়ার? এই দুইটাই থেকে পরীক্ষায় বেশি আসে, এই দুইটা থেকে। এই দুইটা ভালো করে পড়বা, ইনঅ্যাক্টিভেটেড আর লাইভ অ্যাটেনুয়েটেড। ইনঅ্যাক্টিভেটেড আর একটা কি বলতো? লাইভ অ্যাটেনুয়েটেড। ক্লিয়ার? ইনঅ্যাক্টিভেটেড আর একটা কি বলতো? লাইভ অ্যাটেনুয়েটেড। আচ্ছা, টক্সয়েড। টক্সয়েডের টি দিয়ে টিটেনাস, ডি দিয়ে ডিপথেরিয়া। এখানে কি টিআই আছে? তাহলে কি টাইফয়েড হওয়ার সম্ভাবনা আছে? আমরা ইনঅ্যাক্টিভেটেড টিআই দিয়ে পড়ছিলাম টাইফয়েড। টাইফয়েড আর টিটেনাস যেন না ঘুলাই, বুঝছো? দুইটা কিন্তু আলাদা, এই বুঝছো? আচ্ছা, এবার আসো সাব ইউনিট। সাব ইউনিট মনে রাখবা, সাব ইউনিট মনে রাখবা, দুইটা এইচ আছে, মানে এইচপিভি, এইচবিভি, মানে হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিন, মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন, আর একটা আছে হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন। বোঝা গেছে? এইচপিভি, এইচবিভি, এইচপিভি, এইচবিভি, এটা তোমার কি হবে বলো তো? সাব ইউনিট। আর কনজুগেট আছে এইচআইভি। আচ্ছা, কনজুগেটের ক্ষেত্রে তোমার নামগুলো একটু বড় বড় হয়, বুঝছো? নামগুলো কি হবে? বড় বড়। যেমন এইচআইভি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি। তুমি একটু দেখো এখানে নামগুলো দেখলেই বুঝতে পারবে এগুলো সাব ইউনিট। দেখো, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, এখানে হিমোফাইলাস একটা কথা, ইনফ্লুয়েঞ্জা একটা কথা, দুইটা কথা আছে না? তাহলে সাব ইউনিট মানে দুইটা। আবার নিউমো একটা, কক্কল একটা, দুইটা। বুঝা গেছে? নিউমো একটা, কক্কল দুইটা। তাহলে এটাই কি কনজুগেট, দুইটার যোগফল, দুইটার যোগফল। ক্লিয়ার? তাহলে আমি আবার একটু রিপিট করি, হ্যাঁ? আমরা ইনঅ্যাক্টিভেটেড বা কিল্ড বা নিষ্ক্রিয় ভ্যাকসিন কিভাবে পড়ছি? ইনঅ্যাক্টিভেটেড দিয়ে পড়ছি। সি দিয়ে কি পড়ছিলাম বলো তো? কলেরা। অ্যাক্টি, টিআই দিয়ে কি পড়ছিলাম? টাইফয়েড। আর ভেটেডের ডি একে উল্টাই পি, পি দিয়ে প্লেগ পার্টুসিস, প্লেগ পার্টুসিস, পোলিও। হয়ে গেল। এরপরে আমরা পড়ছিলাম আসছে তোমার মাম পানি খেয়ে রুবির যক্ষা, তারপরে কি বলতো? যক্ষার পরে কি লিখছিলাম? মাম পানি খেয়ে রুবির কি কি হ্রাস পাইছে বলো? যক্ষা, টাইফয়েড হ্রাস পেল। তাহলে দেখো টাইফয়েডও কিন্তু দুই জায়গাতেই। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে মাম দিয়ে কি? মামস মিজেলস। মাম পানি দিয়ে পানি বসন্ত, মাম পানি খেয়ে। রুবির দিয়ে কি? রুবেলা। রুবির যক্ষা, টাইফয়েড। যক্ষা, টাইফয়েড হ্রাস পেল মানে কি? হ্রাস। ক্লিয়ার? ইনঅ্যাক্টিভেটেড বা হ্রাস, জীবন মৃত বলা হয়, এটাকে বলা হয়। ক্লিয়ার? পারা যাবে? টক্সয়েডের টি দিয়ে টিটেনাস, ডি দিয়ে ডিপথেরিয়া। কনজুগেট কিভাবে পড়ছিলাম আমরা? বড় বড় নাম, নিউমোকক্কাল, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। আর বাকি আছে আমার একটাই, সাব ইউনিট। সাব ইউনিট আমাদের দুইটা এইচ আছে, এইচপিভি, এইচবিভি, এইচপিভি, এইচবিভি। ক্লিয়ার? ডিএনএ ভ্যাকসিনের ক্ষেত্রে কিছুই নাই, ডিএনএ ভ্যাকসিনের ক্ষেত্রে কিছুই নাই। আমাদের আর দুইটা টপিক বাকি, হ্যাঁ? এগুলো তেমন কিছু না, এগুলো একটু রিডিং দিবা। মিশ্র ভ্যাকসিন কি কি আছে এগুলো রিডিং দিবা। লাস্টের দিকে তেমন কিছুই নাই। এই যে বাংলাদেশে এসে 6টা রোগের টিকা দেওয়া হয়, জানো? কয়টা রোগের টিকা দেওয়া হয়? 6টা বাংলাদেশে। এবং কি কি রোগ? যক্ষা, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, পোলিও, হাম, এগুলা। ইপিআই শিডিউল আছে বাংলাদেশে, বুঝছো? কি শিডিউল আছে? ইপিআই শিডিউল। এই যে দেখো, এই যে একটা শিডিউল আছে, এটা জাস্ট একটু দেখতে পারো, হ্যাঁ? জন্মের 1 মাসের মধ্যে বিসিজি টিকা দেওয়া হয়। জন্মের 1 মাসের মধ্যে কি টিকা দেওয়া হয়? বিসিজি। বিসিজি কোন রোগের টিকা বলো তো? যক্ষা রোগের টিকা। তাহলে জন্মের 1 মাসের মধ্যে কোন টিকা দেওয়া হয় বলতো? বিসিজি। বিসিজি কোন রোগের টিকা? যক্ষা রোগের টিকা। এরপরে জন্মের 6 সপ্তাহ পর, 6, 10, 14 সপ্তাহ, এখানে অনেকগুলা ভ্যাকসিন দেওয়া হয়, বুঝছো? ওই যে ডিপিটি, ওপিভি, ডিপিটি দেওয়া হয়, ওপিভি দেওয়া হয়, এগুলো রিডিং দিবে, এগুলো অত বেশি আসে না, দরকার নাই।
আচ্ছা, এবার আমরা তাহলে আমাদের আর দুইটা টপিকস পড়ে ফেলি, বাকি দুইটা টপিকস পড়ে ফেলি। এইদিকে নাই মনে হয়, এইদিকে আর তেমন কিছু নাই। স্মৃতিকোষ তো আগের দিন পড়ানো হয়ে গেছে। বাকি দুইটা টপিকস পড়ে ফেলি, দাঁড়াও দেখি একবার এটা দিয়ে যাই। এটা ক্লোজ করি, ক্লোজ করে এইভাবে যাই। হ্যাঁ, এগুলো তো হয়ে গেছে। দাঁড়া, আমাদের দুইটা টপিকস বাকি আছে, ওই দুইটা টপিকস পড়াই দিই। কোনটা? না, আমাদের আর 10টা মিনিট আমাদের হয়ে যায় তো, বুঝছো, কিন্তু ওই যে মাঝখানে 10টা মিনিট একটু গ্যাপ গেল, বুঝা গেছে? আচ্ছা, তাহলে অর্জিত প্রতিরক্ষার ধাপ, এই জিনিসটা পড়াতে হবে তোমাকে, বুঝছো? অর্জিত প্রতিরক্ষার ধাপ, এটা আমি একটা স্লাইডেই পড়াই। দেখো, অর্জিত প্রতিরক্ষার ধাপ, এটা একটু তোমরা ছবি দেখে দেখে পড়তে হবে। ছবিটা দেখি তারপরে পড়াই। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। খেয়াল করো, ভালো করে খেয়াল করো। আমরা একটু আগে জীবাণু আঁকাইছিলাম না? এটা কি তোমার জীবাণু। তোমার বডির ভিতরে জীবাণু গেছে, তোমার বডির মধ্যে কি গেছে বলো তো? জীবাণু গেছে। জীবাণু গেলে কি হবে বলতে পারবা কেউ? জীবাণু গেলে কে সক্রিয় হবে? জীবাণু গেলে প্রথমে ম্যাক্রোফেজগুলো সক্রিয় হবে। কে সক্রিয় হবে? ম্যাক্রোফেজগুলো সক্রিয় হবে। এই যে তোমার ম্যাক্রোফেজ, এটা তোমার কি বলো তো? ম্যাক্রোফেজ। আমরা একটু আঁকাই দিলাম, সুন্দর করে একটু আঁকাই দিলাম। এটা কি তোমার ম্যাক্রোফেজ। এই যে ম্যাক্রোফেজ খাচ্ছে, এটা হচ্ছে দাঁত, এটা ম্যাক্রোফেজ, বোঝা গেছে? অ্যান্ড জীবাণু তোমার বডিতে গেলে ম্যাক্রোফেজ খাওয়ার জন্য রেডি। কাকে রেডি বলো তো? জীবাণুকে খাওয়ার জন্য রেডি, কিন্তু ও খাবে না, ও কিন্তু খাবে না। ও কি করবে? ঘুরে বেড়াবে, বুঝছো? ও আগে খাবে না, ম্যাক্রোফেজটা আগে খাবে না, ও জীবাণুটাকে ধরে ঘুরে বেড়াবে রক্তের মধ্যে, বোঝা গেছে? কেন? কারণ ও খুঁজতেছে, কাকে খুঁজতেছে? হেল্পার টি সেলকে খুঁজতেছে। কাকে খুঁজতেছে? হেল্পার টি সেলকে। এই যে এখানে তোমার হেল্পার টি সেল আসবে। কে আসবে? হেল্পার টি সেল। ও কাকে খুঁজতেছে বলো তো? হেল্পার টি সেলকে খুঁজতেছে, বোঝা গেছে? জিনিসটা বোঝো, তাহলে তুমি একদম বুঝে যাবা। কিন্তু তাহলে জীবাণু যখন প্রবেশ করতেছে, জীবাণু যখন প্রবেশ করতেছে তখন ম্যাক্রোফেজ সক্রিয় হয়ে যাচ্ছে। তার আগ পর্যন্ত ম্যাক্রোফেজ সক্রিয় ছিল না। ক্লিয়ার? ম্যাক্রোফেজ জীবাণুকে ধরছে, ধরে ওকে খেয়ে ফেলছে। ও রক্তের মধ্যে কাকে খুঁজছে বলো তো? হেল্পার টি সেলকে খুঁজছে, বোঝা গেছে? ও কাকে খুঁজছে? হেল্পার টি সেলকে খুঁজছে। এখন হেল্পার টি সেল কি করে? হেল্পার টি সেল আবার দুইটা জিনিসকে অ্যাক্টিভ করে। কয়টা জিনিসকে অ্যাক্টিভ করে? দুইটা জিনিসকে। হেল্পার টি সেল থেকে আমাদের দুইটা জিনিস অ্যাক্টিভ হবে। একটা হচ্ছে তোমার বি লিম্ফোসাইট। একটা কে অ্যাক্টিভ হবে? বি লিম্ফোসাইট। আর একটা হচ্ছে তোমার সাইটোটক্সিক টি সেল। এটা তোমার কি হবে বলো তো? সাইটোটক্সিক টি সেল। সাইটোটক্সিক টি সেল। তাহলে হেল্পার টি সেল থেকে, হেল্পার টি সেল দুইটা জিনিসকে অ্যাক্টিভ করে দিচ্ছে। কাকে কাকে অ্যাক্টিভ করছে বলো তো? একটা সাইটোটক্সিক টি সেল আর একটা বি সেল, বোঝা গেছে? একটা সাইটোটক্সিক টি সেল আর একটা কি সেল? বি সেল। এখন এই সাইটোটক্সিক টি সেল থেকে দুইটা জিনিস রিলিজ হয়। কয়টা জিনিস রিলিজ হয়? দুইটা। একটা আছে এরকম কোষ, এরকম কোষ, আর একটা আছে এরকম চারকোনা কোষ, বোঝা গেছে? তাহলে সাইটোটক্সিক টি সেল থেকে দুইটা জিনিস রিলিজ হচ্ছে। একটা কি রিলিজ হচ্ছে? দেখো,
এগুলা কি করে জানো, ইফেক্টর টি সেল। এগুলা কি ইফেক্টর টি সেল। এগুলা থেকে কি খরিত হয় বলো তো, বিষ। কি খরিত হয়, বিষ। এই বিষগুলা কাকে একে মেরে ফেলতেছে, এই বিষগুলা বিষ দিয়ে কাকে মারতেছে বলো তো, ওই জীবাণুকে মেরে ফেলতেছে। বোঝা গেছে। আর এগুলো আছে মেমোরি সেল। এই সেলগুলা কি সেল বলো তো, মেমোরি সেল। ও চিনে রাখতেছে। বোঝা গেছে। ও কি করতেছে, চিনে রাখতেছে। ধরো প্রথমবার জীবাণুটা আসছে, আমার বডির জীবাণুটাকে চেনে না, প্রথমবার জীবাণু আসছে, তাইলে প্রথমবার তোমার হেল্পার টি সেল অ্যাক্টিভ হয়েছে। হেল্পার টি সেল থেকে বি লিম্ফোসাইট, সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভ হবে। সাইটোটক্সিক টি সেল থেকে আবার এগুলা রিলিজ হবে, হয়ে তারপরে যাবে, তারপরে মারবে। কিন্তু ও যদি দ্বিতীয়বার আসে, দ্বিতীয়বার কি এত ধাপের দরকার আছে? দ্বিতীয়বার এই মেমোরি সেল থেকেই এই বীজগুলা রিলিজ হবে। মেমোরি সেল থেকেই ইফেক্টর টি সেল তৈরি হবে। ইফেক্টর টি সেল থেকে তোমার কি হবে, বিষ নিঃসৃত হবে। তাহলে কোনটা সারা দ্রুত হচ্ছে বলো তো, প্রথমবার সারা দ্রুত হচ্ছে নাকি দ্বিতীয়বার সারা? দ্বিতীয়বার। প্রথমবার কি দ্রুত হয়? প্রথমবার কতগুলা ধাপ হচ্ছে? এবার বলো কি সমস্যা বলতেছিলাম। মেমোরি সেল থেকে ডিরেক্ট চলে যাচ্ছে। প্রথমবার দেখো কতগুলা ধাপ অতিক্রম করে আসতেছে, বুঝতে পারছো? হ্যাঁ, কোনটা হেল্পার? হ্যাঁ, হেল্পার টি সেল দুইটা সেলকে ডাকছে, একটা সাইটোটক্সিক টি সেল আর একটা বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইটটা এখন আমি পড়াই নাই। আমরা আগে দুইটা ইমিউনিটি পড়ছিলাম না, একটা সেলুলার ইমিউনিটি, এটা কি হচ্ছে বলতো, সেল মিডিয়েটেড ইমিউনিটি। কারণ এই সাইটোটক্সিক টি সেল থেকে আমাদের কি হচ্ছে বলতো, ইফেক্টর টি সেল, যেগুলো থেকে সাইটোটক্সিন নিঃসৃত হয়। কি নিঃসৃত হয়? কোষের বিষ। বিষ দিয়ে কি হচ্ছে, কোষটাকে মেরে ফেলতেছে, জীবাণুটাকে মেরে ফেলতেছে। আর একটা আছে মেমোরি সেল। এই মেমোরি সেল এটাকে মনে রাখে, প্রথমবার আসছে, অনেক সময় নিয়ে এগুলো তৈরি হয়েছে, দ্বিতীয়বার তো সময় লাগতেছে না, কারণ এগুলো তৈরি হয়েছে, এগুলো থেকে ডিরেক্ট আমার ইফেক্টর টি সেল হচ্ছে, বিষ নিঃসৃত হচ্ছে, মেরে ফেলতেছে। বুঝছো? এবার আসো বি লিম্ফোসাইট। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। বি লিম্ফোসাইট থেকেও দুই ধরনের কোষ নিঃসৃত হয়। কয় ধরনের কোষ নিঃসৃত হয়? দুই ধরনের। একটা হচ্ছে এরকম চারকোনা, এগুলা কি সেল বলো তো, মেমোরি সেল। এগুলা কি সেল? মেমোরি সেল। আর এক ধরনের সেল আছে প্লাজমা সেল। কি সেল? প্লাজমা সেল। এখন বলো এই প্লাজমা সেল থেকে কি খরিত হবে? প্লাজমা সেল থেকে কি খরিত হবে বলো বাচ্চারা, বলো। প্লাজমা সেল থেকে কি খরিত হবে বলো? পড়াইছি তো একটু আগেই। বি লিম্ফোসাইটের প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি খরিত হয়। কি খরিত হয়? অ্যান্টিবডি খরিত হবে না? অ্যান্টিবডি খরিত হবে। কি খরিত হবে? অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিগুলো কি করবে? এই জীবাণুকে মেরে ফেলবে এসে। বুঝছো? তাহলে এইটা কি ইমিউনিটি বলো তো? এটা কিন্তু হিউমারাল ইমিউনিটি। এটা কি ইমিউনিটি? হিউমারাল ইমিউনিটি, বা এটাকে বলতেছি আমরা রস নির্ভর ইমিউনিটি বা রক্ত নির্ভর ইমিউনিটি। আর এটা সেল মিডিয়েটেড ইমিউনিটি। বুঝা গেছে এতটুকু? ক্লিয়ার? খুব বেশি কঠিন? আচ্ছা, এবার আমরা টপিকসে যাই। দেখো, এবার আমরা টপিকসে যাই। আমাদের শেষ, আমাদের আর খুব বেশি বাকি নাই। পরে ছিল না আগে ছিল বলো তো, ভুলে গেছি। আচ্ছা, এই যে দেখো, দেখো মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স নামে একটা কথা আছে। পরিচয়বিহীন একটা জীব যখন ঢুকতেছে, পরিচয়বিহীন মানে কি, যেটা আমাদের বডি চেনে না, সেই জীবাণু যখন ঢুকতেছে এবং প্রথম ও দ্বিতীয় প্রতিরক্ষা স্তর যখন অতিক্রম করে যাবে, তখনই ম্যাক্রোফেজ অ্যাক্টিভ হবে। তখনই কে অ্যাক্টিভ হবে? ম্যাক্রোফেজ। দেখো, তখনই ম্যাক্রোফেজ অ্যাক্টিভ হয়েছে। ক্লিয়ার? তখনই কে অ্যাক্টিভ হয়েছে? ম্যাক্রোফেজ অ্যাক্টিভ হয়েছে। তাইলে এতটুকু ক্লিয়ার? এবার দেখো, এরপর ম্যাক্রোফেজ কি করে বলো তো? ইমিউনতন্ত্রের প্রধান কোষ কোনটা? হেল্পার টি সেল। সতর্ক হয়ে যায়। হেল্পার টি সেল কি হয়ে যায়? সতর্ক হয়ে যায়। এখন হেল্পার টি সেল আমাকে বলো, একটু আগে ছবি আঁকাইছিলাম আমরা, ম্যাক্রোফেজটা অ্যান্টিজেনকে উপস্থাপন করছিল না? কার কাছে উপস্থাপন করছিল? হেল্পার টি সেলের কাছে। তাইলে এই জন্য এই তোমার ঘুম আসতেছে? হ্যাঁ, এই জন্য দেখো ম্যাক্রোফেজকে বলা হয় অ্যান্টিজেন উপস্থাপক কোষ, এপিসি বলা হয়। একটু আগে আমি কিন্তু ছবি আঁকাইছিলাম, মনে করে খেয়াল করে দেখো। এটা তোমার কি ছিল? জীবাণু ছিল। এটা তোমার কি ছিল? জীবাণু ছিল। এখানে কে আসছে বলো তো? এখানে আমার ম্যাক্রোফেজ আসছে। এখানে কে আসছে বলো তো? ম্যাক্রোফেজ আসছিল, তাই তো? ম্যাক্রোফেজ এ কার কাছে আসছে বলো তো?
হেল্পার টি সেল। তাহলে এই যে অ্যান্টিজেনকে উপস্থাপন করছে কার কাছে? হেল্পার টি সেলের কাছে। এই জন্য ম্যাক্রোফেজকে কি বলা হয়? অ্যান্টিজেন উপস্থাপক কোষ বলা হয় বা এপিসি বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, সেগুলো পারবা, বুঝলেই পারবা। এই যে দুই ধরনের ইমিউনিটি আছে, অ্যান্টিবডি নির্ভর, কোষ নির্ভর, পড়ানো হয়ে গেছে না? এগুলো সব ডিটেইলে পড়ানো হয়ে গেছে। এবার অতন্দ্র প্রহরা কে বলো তো? মেমোরি সেল। এই যে গৌণ সাড়া দিচ্ছে কে? মেমোরি সেল। গৌণ সাড়া দেয় কে? মেমোরি সেল। পড়াইছি না? সেকেন্ডারি রেসপন্স কে দেয়? মেমোরি সেল। পড়াইছি? ওকে, গুড। তাইলে আর একটা জিনিস বাকি আছে, এই টপিক চলে শেষ আমাদের হয়ে গেল। এবার অ্যান্টিবডির কার্যপদ্ধতিটা একটু দেখাইতে হবে। মাহবুদ, হ্যাঁ আসছে। অ্যান্টিবডির কার্যপদ্ধতি দেখো। অ্যান্টিবডি কিভাবে কাজ করে জানো? অ্যান্টিবডি কাজ করে, ধরো একটা জীবাণু, এটা একটা জীবাণু, একটু আগে আঁকাইছিলাম ছবি। এখন আমরা একটু আগে পড়ছিলাম, এখানে কে আসছে বলো তো? প্রথমে কে আসে? ম্যাক্রোফেজ আসে। প্রথমে কে আসছিল? ম্যাক্রোফেজ আসছিল না? এগুলো কি আমার ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ। এখন আমাদের অ্যান্টিবডি কি করবে জানো? এই এই আমাদের রক্তের মধ্যে, প্লাজমার মধ্যে, প্লাজমা সেলের মধ্যে অ্যান্টিবডিগুলো ছিল না, ছড়ানো ছিল, সবগুলো অ্যান্টিবডি এখানে চলে আসবে, এর সাথে যুক্ত হবে। অ্যান্টিবডিগুলো কি হবে? যুক্ত হবে, যেটাকে বলা হয় অ্যাগ্লুটিনেশন বা স্তূপীকরণ। বুঝা গেছে? এই যে দেখো, অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে বিক্রিয়ার ফলে অণুজীবগুলো কি দলা পাকিয়ে নিষ্ক্রিয় হয়ে পড়ে, মানে এই চার সাইডে শুধু অ্যান্টিবডিগুলো চলে আসে। এর চার সাইডে কি চলে আসবে? অ্যান্টিবডি। অ্যান্টিবডিগুলো চার সাইডে আসবে। বুঝা গেছে? এসে কি করবে? অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন করবে। এরপরে দেখো, অ্যান্টিজেন অ্যান্টিবডি যখন রিয়াকশন হবে তখন এরা অর্ধক্ষিপ্ত হবে। কি হবে? অর্ধক্ষিপ্ত হবে। বোঝা গেছে? মানে আমাদের এখানে ম্যাক্রোফেজটা ছিল কিনা বলো? এটা আমাদের সেই ছিল, জীবাণু ছিল। আর জীবাণুর সাথে কে লেগেছিল বলো তো? ম্যাক্রোফেজ লেগেছিল না? এবং এর সাইডে যখন তোমার অ্যান্টিবডিগুলো আসছে, দলা পাকানো হয়েছে, অ্যান্টিবডিগুলো আসছে, দলা পাকাইছে, বুঝছো? তখন এটা কি হবে? অর্ধক্ষিপ্ত হবে। বুঝা গেছে? অর্ধক্ষিপ্ত হলে তোমার কি হবে বলো তো? ফ্যাগোসাইটিক কোষ সহজে এটাকে গিলে খাবে। সহজে এটাকে কি খাবে? গিলে খাবে। বুঝা গেছে? ফ্যাগোসাইটিক কোষ কি খাবে? গিলে খাবে। এবং তখন ওটা কি হবে? নিউট্রালাইজ হয়ে যাবে। তখন সেটা কি হয়ে যাবে? নিউট্রালাইজ হয়ে যাবে, মানে তখন সেটা নিষ্ক্রিয় হয়ে যাবে। জীবাণুটা তখন কি হয়ে যাবে? নিষ্ক্রিয় হয়ে যাবে। ফ্যাগোসাইটিক কোষ যখন ভিতরে নিয়ে নেবে তখন ওটা কি হয়ে যাবে বলো তো? নিষ্ক্রিয়। তারপর ওই সেলটা কি হবে? লাইসিস হয়ে যাবে। জীবাণুটা ভিতরে যায়, যে ফ্যাগোলাইসিজম পড়াইছিলাম না? কি হয়ে যায়? লাইসিস হয়ে যায়। ক্লিয়ার? তারপরে কমপ্লিমেন্ট প্রোটিন, এগুলো একটু দেখো। আর অপশনাইজেশনটা একটু আগে আমি পড়াইছিলাম। অপশনাইজেশনগুলো কি বলো তো? জীবাণু শনাক্তকরণ। আমার জীবাণুর গায়ে, এই জীবাণুর গায়ে কিছু প্রোটিন এসে যুক্ত হয়, কিছু প্রোটিন এসে যুক্ত হয়, হলে কি হয় বলো তো? ম্যাক্রোফেজগুলো বেশি অ্যাক্টিভ হয়। ম্যাক্রোফেজগুলো বেশি অ্যাক্টিভ হবে, বেশি পরিমাণ জীবাণু খাবে। এটাকে বলে অপশনাইজেশন। ওই যে কমপ্লিমেন্ট প্রোটিন, ওইগুলো আসছে আমাদের অপশনাইজেশনে সহায়তা করে। ক্লিয়ার? মনে থাকবে, এই যে কমপ্লিমেন্ট সিস্টেমের যে প্রোটিনগুলো, ওগুলা কি হিসেবে কাজ করে বলো তো? অপশনাইজেশনে সহায়তা করে। লাইসিস, অ্যাগ্লুটিনেশন, এগুলো পারবা। কেমোট্যাক্স পারবা। এগুলো সব পড়ানো হয়ে গেছে। আমরা কি আজকে এমসিকিউ সলভে যাব? এমসিকিউ সলভে যায় আমাদের 5-7টা এমসিকিউ আছে, খুব বেশি নাই। গতদিনই বেশিরভাগ সলভ করানো হয়ে গেছিল। যাই দেখো, 2টা বইয়ের এমসিকিউ যায়, খুব বেশি টাইম লাগবে না। প্রথমে আলিম স্যারেই যাই। খুব বেশি এমসিকিউ নাই, দাঁড়াও।
এই যে গুটি বসন্তের টিকাকে আবিষ্কার করে এডওয়ার্ড জেনার, এটা পারবা তোমরা। 8 নাম্বারটা বলো, বুকের দুধে কোন ধরনের ইমিউনোগ্লোবিউলিন থাকে? আইজিএ। আচ্ছা বলো, বিষ ভিত্তিক টিকা টিডি, তাহলে কি হবে বলো তো? ডিপথেরিয়া। মানুষের যক্ষা রোগের জীবাণুর বিরুদ্ধে ব্যবহৃত হয় কোন টিকা? বিসিজি টিকা। নিষ্ক্রিয় টিকা কোন রোগের বিরুদ্ধে কাজ করে? নিষ্ক্রিয় টিকা। এখন এটা একটু ঝামেলা, তোমার বইয়ের উত্তর দিয়া পোলিও, কারণ পোলিও কি তোমার 2 জায়গাতেই আছে না, বোঝা গেছে? এটা একটু ঝামেলার প্রশ্ন, যেহেতু এই বইয়ে পোলিও উত্তর দিয়া, তাহলে ওটা দেখানোই বেস্ট অপশন। আচ্ছা, মানব দেহে কত ধরনের অ্যান্টিবডি সৃষ্টি হয় বলো? 100 মিলিয়ন, পড়াইছি না? সবচেয়ে বেশি পরিমাণে থাকে কোন ইমিউনোগ্লোবিউলিন বলো? আইজিজি, 75% থাকে। আর পরজীবী কীটের বিরুদ্ধে কোন অ্যান্টিবডি কাজ করে? আইজিই কাজ করে। কে কাজ করবে? আইজিই কাজ করবে। এই বলছিলাম বেশি টাইম লাগবে, দেখো সব কমন প্রশ্ন। এইখানেও 5-7টা এমসিকিউ বেশি নাই, গতদিনই আমরা সলভ করে ফেলছিলাম। এই দেখো দেখো দেখো, আচ্ছা আচ্ছা 6 নাম্বারটা বলো, অ্যালার্জির সাথে জড়িত কোন অ্যান্টিবডি? দ্রুত বলো। আইজিই, গুড। এবার বলো, নিচের কোনটি দেহে অনুপ্রবেশিত ব্যাকটেরিয়া শনাক্ত করে? অপশনাইজেশন পড়াইছি না? এবার ম্যাক্রোফেজের ক্ষেত্রে কোনটা সঠিক? এটা কলাই থাকে, বাদ বাকি কোনোগুলো সঠিক না। মাতৃদুধে কোনটা পাওয়া যায়? আইজিএ পাওয়া যায়, পড়াইছি না? হিস্টামিন ক্ষরণকে উদ্দীপ্ত করে কোন অ্যান্টিবডি? আইজিই। গামা ইমিউনোগ্লোবুলিন কোনটা? আইজিজি। গামাসেন। আচ্ছা, কোন প্রতিরক্ষা স্তরের মাধ্যমে কলোস্ট্রাম বা শালদুধ মায়ের দেহ থেকে শিশুদের যাচ্ছে? তার মানে এটা তো তোমার সুই ফুটানো লাগতেছে না, তাহলে এটা অবশ্যই প্রাকৃতিক। অক্রিয়। অ্যান্টিবডি দিচ্ছ, তাহলে কোনটা হবে? প্রাকৃতিক অক্রিয় কোনটা? এই যে গ নাম্বারটা হবে, বুঝা গেছে? কোন অ্যান্টিবডি গর্ভাবস্থায় আমরা অতিক্রম করে? আইজিজি। হু অনুমোদিত যে টিকা 6টা রোগের টিকা দিয়ে হয়, প্রথমটা হবে, বুঝছো? একটু দেখে নিও, শেষ। ওকে, অনেক প্যারা দিয়ে ফেললাম মনে হচ্ছে তোমাদের।